দুটো পজিটিভ চার্জকে যদি পাশাপাশি রাখা হয় তাহলে একটা আরেকটাকে রিপেল করে, এটা এটাকে ঠেলে, আর এইটা এটাও এটাকে ঠেলে, তাই তো? তাহলে দুজনের মধ্যে যেটা কাজ করে সেটাকে বলা হয় রিপালশন। আবার একটা প্লাস একটা মাইনাস রাখলে এটাকে এটা টানে, এটাকে এটা টানে, তাহলে ওদের মধ্যে অ্যাট্রাকশন হয়। কিন্তু কোনো দিন তোমরা তো প্লাস মানে চার্জের অ্যাট্রাকশন রিপালশন দেখো নি? তোমরা ম্যাগনেটের ক্ষেত্রে দেখেছো যে একটা ম্যাগনেটের নর্থ পোল আরেকটা ম্যাগনেটের নর্থ পোল, বা একটা ম্যাগনেটের সাউথ পোল আরেকটা ম্যাগনেটের সাউথ পোল কাছাকাছি রাখলে ওদের মধ্যে কী হয়? রিপালশন। সেম পোলগুলো একটা এটাকে রিপেল করে, আর অপোজিট পোলগুলো একটা নর্থ আর একটা সাউথ রাখলে ওদের মধ্যে অ্যাট্রাকশন হয়। এটা আমরা পড়েছি ছোটোবেলায়, পড়েছি আর দেখেওছি প্র্যাকটিক্যালি। ইলেকট্রিক ফিল্ডেও সেম জিনিস কাজ করে। এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ব্যাপার, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ব্যাপার। তো সেম পোলারিটি, সেম চার্জগুলো একটা এটাকে রিপেল করে আর ডিফারেন্টগুলো একটা এটাকে অ্যাট্রাক্ট করে। এবার আমার একটা প্রশ্ন হচ্ছে এখানে, কোনো দিন দেখেছো যে ম্যাগনেট থেকে একটা হাত বেরোলো, সে বেরিয়ে এই ম্যাগনেটটাকে ঠেললো, বা এই নর্থ পোল থেকে একটা হাত, দুটো হাত বেরোলো, সেই সাউথ পোলটাকে জড়িয়ে ধরে টেনে নিল? এরকম কিছু হয়? নিশ্চয়ই না। তা সত্ত্বেও এই সাউথ পোলটা এগিয়ে আসছে কেন? বা এখানেই বা এই নর্থ পোলগুলো দূরে চলে যাচ্ছে কেন রিপালশনের জন্য? রিপালশন তো দেখতেই পাচ্ছি না আমরা। যদি দেখতাম যে ওখান থেকে বেরিয়ে কেউ ওকে হাত দিয়ে ঠেলছে বা টানছে, তাহলে বুঝতাম অ্যাটলিস্ট কেউ আছে। কেউ বেরোচ্ছেও না, কেউ কিছু করছেও না, কোনো হাত ফাত কিছু নেই, স্টিল উইদাউট এনি কানেকশন বিটুইন দেম, এদের মধ্যে কোনো কানেকশন নেই, টাচ করা নেই দুটো, স্টিল অ্যাট্রাকশন হচ্ছে বা রিপালশন হচ্ছে, একটার জন্য একটা দূরে সরছে বা কাছে আসছে। কিছু তো একটা ফোর্স এখানে কাজ করছে না? তার জন্য আমরা বলি যে এখান দিয়ে কিছু ইমাজিনারি লাইন্স অফ ফোর্স বেরোচ্ছে যেগুলো এটাকে ঠেলছে। দিজ আর কল্ড ইমাজিনারি লাইন্স অফ ফোর্স। ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে সেগুলোকে বলা হয় ম্যাগনেটিক ফিল্ড লাইন্স, আর ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে এগুলোকে বলা হয় ইলেকট্রিক ফিল্ড লাইন্স, ইমাজিনারি লাইন্স অফ ফোর্সেস। ঠিক আছে? যদি কেউ জিজ্ঞেস করে এই হোয়াট ডু ইউ মিন বাই ইলেকট্রিক ফিল্ড লাইন্স, এক কথায় বলবে দিজ আর ইমাজিনারি লাইন্স অফ ফোর্সেস। ওকে, ডেফিনেশন লেখো। The tangent at any point. Oh, wait. একটা মিনিট। লেখো, the path in which the path in which a point charge will move, the path in which a point charge will move under its influence, full stop. The path in which a point charge will move under the influence of electric field, under the influence of electric field, comma, is known as electric field line, is known as electric field line, is known as electric field line. এক্ষেত্রে দু তিনটে কথা তোমাদেরকে বলে রাখি। ইলেকট্রিক ফিল্ড লাইন সবসময় প্লাস চার্জ থেকে বেরোয় আর মাইনাস চার্জে ঢোকে। সেটা কী বললাম? ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো প্লাস চার্জ থেকে বেরোয় আর মাইনাস চার্জে ঢোকে। সেকেন্ডলি মনে রাখবে, যখনই কোনো একটা পয়েন্ট চার্জে যখনই ইলেকট্রিক ফিল্ড লাইন ঢুকবে বা সেখান থেকে বেরোবে, সবসময় পারপেন্ডিকুলার হয়ে বেরোবে। পারপেন্ডিকুলার মানে, যেমন ধরো এই যে সারফেসটা যদি আমি বলি এই পয়েন্ট থেকে একটা ইলেকট্রিক ফিল্ড লাইন এভাবে বেরোলো, এটা কিন্তু পারপেন্ডিকুলার হলো না। কী করে বুঝবো পারপেন্ডিকুলার হলো না? কারণ এইখানে একটা ট্যানজেন্ট টাইপের ড্র করব আমরা, সেই ট্যানজেন্টের সঙ্গে যেন পারপেন্ডিকুলার হয়, এটা এরকম।
সেরকমভাবে যদি বলি আমি এখান থেকে বেরোচ্ছে, তাহলে এইখানেই সারফেস এইটা এর সঙ্গে পারপেন্ডিকুলার, এখানে হলে পারপেন্ডিকুলার, এরকম এরকম কিন্তু পারপেন্ডিকুলার হবে না, সব সময় সারফেস থেকে পারপেন্ডিকুলারলি ঢুকবে বা বেরোবে, এই দুটো জিনিস শুধু মনে রাখবে। এবার আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইনের প্রপার্টি আর কিছু ফিগারগুলো কোথায় দেয়, ফিগারগুলো আমাদের জেনারেলি নিট বা জয়েন্টের প্রবলেমে সলভ করতে হয়, বোর্ডে লাগে না, কিন্তু জানতে অবশ্যই হবে, লাগে না আমি বলার, লাগে না তো নয় এরকম ব্যাপারটা, লাগবে তো অবশ্যই, কিন্তু বোর্ডে এত বাচ্চা কোশ্চেন দেয় না যে ড্র দ্য ইলেকট্রিক ফিল্ড লাইন্স ফর আ পজিটিভ চার্জ, বাট এটা দিয়ে আগে পড়াটা আমাদের শুরু করতে হবে। তো প্রথম হেডিং দিচ্ছি আমি অ্যান আইসোলেটেড পজিটিভ চার্জ, মানে এখানে শুধুমাত্র একটা পজিটিভ চার্জ রয়েছে আর কেউ নেই, অ্যান আইসোলেটেড পজিটিভ চার্জ, শুধু একটা পজিটিভ চার্জ এখানে রয়েছে আর কেউ এখানে নেই। তো শুধু একটা পজিটিভ চার্জ যদি থাকে, ধরে নিচ্ছি এটা ছোট্ট পজিটিভ চার্জ, পয়েন্ট চার্জ টাইপের, একটু বড় করে আঁকলাম, পজিটিভ চার্জ, পজিটিভ চার্জ। এবার যেটা আমি বলেছি যে পজিটিভ চার্জ থেকে সবসময় ইলেকট্রিক ফিল্ড লাইন্স বেরোয়, কীভাবে বেরোবে, পারপেন্ডিকুলারলি, এটা এদিকে গেল, এটা এদিকে, এটা এদিকে, এখান থেকে এদিকে, সারফেস থেকে সবসময় পারপেন্ডিকুলার, এটা এদিকে, এটা এদিকে, এটা এদিকে, আর এটা এদিকে। অ্যারোগুলো দিয়ে দেবে, অ্যারোগুলো না দিলে কোনো নাম্বার নেই, জিনিসটারই কোনো মানে থাকছে না, অ্যারোগুলো যদি আমরা না দিই তাহলে জিনিসটার কোনো মানে থাকছে না। এই অ্যারোটা কী রিপ্রেজেন্ট করছে, অ্যারোটা রিপ্রেজেন্ট করছে যে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো পজিটিভ চার্জ থেকে বেরিয়ে যাচ্ছে। এখন জিজ্ঞেস করে অনেকে যে এইগুলো যে বেরোচ্ছে বেরিয়ে যাচ্ছে কোথায়, সেটাও বলছি, তার আগে আরেকটা ছবি আঁকি, নেক্সট আরেকটা ফিগার, এর সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই, এটা একটা আলাদা ফিগার, এটা একটা আলাদা ফিগার। অ্যান আইসোলেটেড negative charge, an isolated negative charge, an isolated negative charge, এটা হচ্ছে একটা নেগেটিভ চার্জ, নেগেটিভ পয়েন্ট চার্জ, একটু বড় করে আঁকলাম আমরা, এখানেও ফিল্ড লাইনগুলো সব ঢুকছে পারপেন্ডিকুলারলি, এইটা এইটা এইটা, সব এরকম। এগুলো কি হচ্ছে, এগুলো হচ্ছে ভিতর দিকে ঢুকছে, তাহলে অ্যারো হেডগুলো আবার দিতে হবে আমাকে। তো এখানে আবার লোকজন আরেকটা প্রশ্ন করে যে এই যে অ্যারোগুলো আসছে, এরা আসছে কোথা থেকে। সো একটা কথা মনে রাখবে, ইলেকট্রিক ফিল্ড লাইনের সোর্স হচ্ছে প্লাস চার্জ, প্লাস চার্জ থেকে ইলেকট্রিক ফিল্ড লাইন্স বেরোয়, আর ডেস্টিনেশন হচ্ছে মাইনাস চার্জ, মাইনাস চার্জে এসে সমস্ত ইলেকট্রিক ফিল্ড লাইন্স বেরোচ্ছে। এবার এই যে ছবিটা আমি এঁকেছি দিস ওয়ান, এটা একটা আইসোলেটেড পজিটিভ চার্জ, মানে এর আশেপাশে কোথাও কোনো নেগেটিভ চার্জ নেই, বাট যেহেতু ও নিজে পজিটিভ চার্জ, তাই ওর ভিতর থেকে ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো তো বেরোচ্ছে, কিন্তু বেরিয়ে যাচ্ছে কোথায়, যে কটা ফিল্ড লাইন বেরোচ্ছে প্রত্যেকটা ফিল্ড লাইন খুঁজছে যে নেগেটিভ চার্জ কোথায়, আমরা সেখানে ঢুকবো। কি বললাম, এই প্রত্যেকটা ফিল্ড লাইন বেরিয়ে দেখছে যে নেগেটিভ, আশেপাশে নেগেটিভ চার্জ কোথায় আছে, আমরা সেখানে ঢুকে পড়বো, এবং সেই নেগেটিভ চার্জকে খুঁজতে 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 এই প্রত্যেকটা ফিল্ড লাইন ইনফিনিটিতে চলে যাচ্ছে, আর আমরা ধরে নিচ্ছি অ্যাজ ইফ ইনফিনিটিতে একটা নেগেটিভ চার্জ রয়েছে, যেই সবকটা ইলেকট্রিক ফিল্ড লাইনকে ধরে নিচ্ছে। তাহলে এই যে আইসোলেটেড পজিটিভ চার্জ থেকে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো বেরোলো, সেই ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো কোথায় চলে গেল, এরা চলে গেল ইনফিনিটিতে। সিমিলারলি আমি যদি এই ফিগারটা দেখি, এই আইসোলেটেড নেগেটিভ চার্জে যে ফিল্ড লাইনগুলো এসে ঢুকলো, সেগুলো এসছে কোথা থেকে, ইনফিনিটি থেকে এসছে, অ্যাজ ইফ ইনফিনিটিতে একটা পজিটিভ চার্জ আছে, যার মধ্যে থেকে এই ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো এসে এই নেগেটিভের মধ্যে ঢুকলো। এটা হচ্ছে অ্যান আইসোলেটেড পজিটিভ চার্জ, এটা হচ্ছে আইসোলেটেড নেগেটিভ চার্জ। ছবিটা এঁকে নিয়েছো আশা করি। ঠিক আছে, আচ্ছা এবার নেক্সট ওয়ান, নেক্সট ছবি, এটা আরও সোজা, এটা হচ্ছে টু ইকুয়াল বাট অপোজিট চার্জেস,
টু ইকুয়াল বাট অপোজিট চার্জেস। তো এই যে দুটো ফিগার ছিল, একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ, দে ওয়ার আইসোলেটেড। আইসোলেটেড মানে সব আলাদা আলাদা ছিল। এখন কি হলো, ওই দুটো চার্জকে আমি পাশাপাশি নিয়ে আসলাম। ভালো করে বোঝো সৃজনী, দুটো পজিটিভ আর একটা পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ দুটোকে আমি পাশাপাশি নিয়ে এসেছি, এরমভাবে রেখেছি। এইটা হচ্ছে সেই পজিটিভ চার্জটা, এটা হচ্ছে নেগেটিভ চার্জটা। তো আমরা জানি যে পজিটিভ চার্জ থেকে ফিল্ড লাইন্স সবসময় বেরোয়, আর নেগেটিভ চার্জে ফিল্ড লাইন্স সবসময় ঢোকে। কিন্তু তার থেকেও যেটা বড় কথা সেটা হচ্ছে বেরোয় কীভাবে বেরোয়, এটা আমাদের জানতে হবে যে বেরোচ্ছে যে কীভাবে বেরোচ্ছে। পারপেন্ডিকুলারলি বেরোচ্ছে, এটার বাইরে কিছু হবে না, পারপেন্ডিকুলারলি বেরোতে হবে সারফেসের সঙ্গে। আগে দেখে নয় ছবিটা, সব কটা পারপেন্ডিকুলারলি বেরোলো। এরপরে যে কটা পারপেন্ডিকুলারলি বেরোচ্ছে সেগুলো আবার পারপেন্ডিকুলারলি ঢুকবে। সেগুলো আবার পারপেন্ডিকুলারলি ঢুকবে। তো এইখান থেকে ফিল্ড লাইনগুলো বেরোচ্ছে, আর এখানে ফিল্ড লাইনগুলো ঢুকছে। এবার আমি এই যে হেডিংটা দিয়েছি এটার মানে একটু বোঝাতে চাইছি যে টু ইকুয়াল বাট অপোজিট চার্জ কেন বলা হচ্ছে। অপোজিট চার্জ কেন তো বুঝতেই পারছো, প্লাস মাইনাস সেজন্য। বাট ওয়াই দিস টার্ম ইকুয়াল কেন বলা হলো? আনইকুয়াল হলে কী অসুবিধা হতো? মানে ধরো একটা চার্জ হচ্ছে +2 কুলম্ব আর একটা চার্জ হচ্ছে -2 কুলম্ব, কেন এরকমই কেন হতে হবে? এরকম কেন নয় যে একটা +2 কুলম্ব আর একটা -3 কুলম্ব, বা একটা +3 কুলম্ব একটা -2 কুলম্ব, এরকম কেন নয়? কারণ একটা 2 কুলম্ব চার্জ থেকে যে কটা ফিল্ড লাইন বেরোবে, -2 কুলম্বে ওই সেম নাম্বার অফ ইলেকট্রিক ফিল্ড লাইন্স ঢুকবে। যদি বলি এখান থেকে 4খানা ফিল্ড লাইন বেরোলো, এখানে 4খানা ফিল্ড লাইনই ঢুকবে। কিন্তু 2 কুলম্ব চার্জ থেকে যে কটা ফিল্ড লাইন বেরোবে, -3 কুলম্বের ম্যাগনিচিউডটা বেশি হওয়ায় এর মধ্যে নাম্বার অফ ফিল্ড লাইন যেগুলো ঢুকবে একটু বেশি হবে। সো নাম্বার অফ ফিল্ড লাইন এখানে বেশি হবে। আর +3 কুলম্ব -2 কুলম্ব হলে কী হবে, এখান থেকে যে কটা ফিল্ড লাইন বেরোবে সব কটা এর মধ্যে ঢুকতে পারবে না, কারণ -2 কুলম্ব কম্পারেটিভলি কম নাম্বার অফ ফিল্ড লাইন্স ওর ভিতরে ঢোকায়। তাহলে কিন্তু এটা বেশি হবে, এটাতে ফিল্ড লাইন বেশি বেরোবে, এখানে ফিল্ড লাইন কম ঢুকবে। তাই আমি চেয়েছি যে কটা ফিল্ড লাইন বেরোচ্ছে এই চার্জটা থেকে সব কটাই যেন এখানে ঢুকে যায়। তাই জন্য দুটো চার্জকে আমি ইকুয়াল নিয়েছি, ইকুয়াল অ্যান্ড অপোজিট। তো দেখা যাচ্ছে এইখান থেকে, ওয়েট, দেখা যাচ্ছে এইখান থেকে যে ফিল্ড লাইনটা বেরোলো সেটা সোজা এরম গিয়ে ঢুকে পড়লো। ভালো কথা, এইখান থেকে যেটা বেরোলো সোজা বেরিয়ে এরমভাবে বেঁকলো, বেঁকে এরমভাবে ঢুকলো। এখান থেকে যেটা বেরোলো সোজা বেরিয়ে এটা এভাবে ঢুকলো। মানে বলতে চাইছি যে ঢোকার সময় কিন্তু পারপেন্ডিকুলারলি ঢুকছে। যেটা উপর থেকে বেরোলো সেটা সোজা বেরিয়ে এটাও বেঁকে গেল, এটা এখান থেকে বেরোলো, বেরিয়ে এভাবে বেঁকে গেল। যখন আমি 12-এ পড়তাম তোমাদের মতো, তখন আমার একটা কনফিউশন তৈরি হতো যে ফিল্ড লাইন মানে কিরম বেঁকা বেঁকা হতেই হবে, ফিল্ড লাইন মানে কিরম বেঁকা বেঁকা হতে হবে। সেটা কিন্তু ব্যাপারটা নয়, ফিল্ড লাইন বেঁকা হতো না যদি না এই পারপেন্ডিকুলারলি ঢোকার ব্যাপারটা থাকতো। ঢোকার সময় তো পারপেন্ডিকুলার হয়ে ঢুকতে হবে, তাই বাধ্য হচ্ছে ওরা বেঁকে বেঁকে আসতে। তাই আমি ভাবতাম তাহলে এইটা কেন বেঁকলো না, এইটা কেন এরম এরমভাবে গেল না, আর এটা তো পারপেন্ডিকুলারলি বেরিয়েছে, পারপেন্ডিকুলারলি সোজা ঢুকে যাচ্ছে, তাহলে আর বেঁকবে কেন শুধু শুধু? তারপরে এটা আবার এদিক হয়ে বেরিয়েছে, এটাকে আরও বেঁকতে হবে। আশা করি বুঝতে পারছো তোমরা, না বুঝতে পারলে জিজ্ঞেস করে নেবে, ঠিক আছে? এছাড়া আরও দু একটা থাকবে এরকমভাবে, সব তো আর দেখানো সম্ভব হবে না।
এটা সোজা বেরিয়ে গেল এদিকে, আর এদিকে এটা এসে ঢুকলো। তো এইখানে যে অ্যারোগুলো থাকবে ওগুলো দেওয়া খুব প্রয়োজন, যেমন প্লাস থেকে এইটা বেরিয়ে এদিকে এসছে, এটা 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 এদিকে, এটা এদিকে, এটা এদিকে ঢুকছে, এটা এদিকে ঢুকছে। আচ্ছা, ওনাকে জিজ্ঞেস করে এই যে স্যার এটা বেরিয়ে গেল, এটা কোন দিকে যাচ্ছে? এটা বেরিয়ে পিছন দিয়ে ঘুরে এসে, সেটা দেখানো সম্ভব না আমাদের পক্ষে, পিছন দিয়ে ঘুরে এসে এখান দিয়ে ঢুকবে, বুঝতে পারলে? এটা হায়ার স্টাডিজে মেশিন বলে যখন শেখানো হবে তখন এগুলো বোঝানো যায়। তো এখান দিয়ে ঢুকছে, এটা ঘুরে এসে পিছন দিয়ে ঢোকে। এটা হচ্ছে টু ইকুয়াল বাট অপোজিট চার্জেস থাকলে এরকম ফিল্ড লাইন তৈরি হয়। করে ফেলো, অসুবিধা হলে বলবে। ঠিক আছে, নেক্সট মুসলাম এটা টু ইকুয়াল অ্যান্ড similar charges, two equal and similar charges, এটা কীরকম হবে? এটাও প্লাস, এটাও প্লাস, তাহলে ফিল্ড লাইন দুটো থেকেই বেরোবে, দুটো থেকেই ফিল্ড লাইন কিন্তু বেরোবে। তো ধরলাম এটা থেকে বেরোচ্ছে এইদিকে, এটা থেকে বেরোচ্ছে এইদিকে, যেহেতু দুটোই পজিটিভ, একটা আরেকটাকে রিপেল করবে, তাই এদের যে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো আছে সেগুলো একটা আরেকটার থেকে পালাবে। এটার ফিল্ড লাইন এটার ফিল্ড লাইন থেকে দূরে চলে যাওয়ার চেষ্টা করবে। আগেরটা যেরকম এখান দিয়ে বেঁকে এসে এদিকে আসছিল, এখানে কাছেরগুলোও আরও দূরে চলে যাবে, যতটা দূরে যাওয়া সম্ভব চলে যাবে। তো এই গেল, উল্টো দিকে পালাচ্ছে। ওকে, তাহলে সব পালালো, এটা এদিকে পালাচ্ছে, এটা এদিকে পালাচ্ছে, এই এই এই। যদি কেউ জিজ্ঞেস করে এখানে তো কোনো নেগেটিভ চার্জ নেই, তাহলে এই ফিল্ড লাইনগুলো বেরিয়ে কোথায় যাচ্ছে? ইনফিনিটিতে যাচ্ছে। ঠিক আছে, আর এইখানটায় এই মাঝখানে পোর্শনটাতে ইলেকট্রিক ফিল্ড কত? এইখানে মাঝখানে পোর্শনে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে জিরো, তাই এটাকে আমরা বলি নাল পয়েন্ট। দিস পয়েন্ট ইজ নোন অ্যাজ নাল পয়েন্ট বা নিউট্রাল পয়েন্ট, কারণ ভিতরে কোনো ইলেকট্রিক ফিল্ড থাকছে না। নিউট্রাল পয়েন্ট বা নাল পয়েন্ট, এখানে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু জিরো।
হয়ে গেছে? নেক্সট নেক্সট ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড লাইন। ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড লাইন। ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড লাইন। দেখো, হ্যাঁ দাও। দুটো প্যারালাল প্লেট আছে। তোমাদের সিলেবাসে আমি বলেছিলাম ক্যাপাসিটার ক্যাপাসিটেন্স বলে একটা চ্যাপ্টার আছে, যেখানে এই প্যারালাল প্লেট নিয়ে আমরা আলোচনা করব। দুটো প্যারালাল প্লেট আছে, লাইন ভাববে না হ্যাঁ এগুলোকে। তো ধরো দিস প্লেট ইজ পজিটিভলি চার্জড, সাপোজ দিস প্লেট ইজ পজিটিভলি চার্জড। সিমিলারলি দিস প্লেট ইজ নেগেটিভলি চার্জ। এটা অনেকবার তখনও বোঝাবো। দিস প্লেট ইজ নেগেটিভলি চার্জড। তো নেগেটিভলি চার্জড যদি হয় সেখানে ফিল্ড লাইন্স ঢুকবে, আর এটা যদি পজিটিভলি চার্জড হয় তাহলে এখান থেকে ফিল্ড লাইন্স বেরোবে। তো ধরলাম এই ফিল্ড লাইনটা এখান থেকে বেরিয়ে, আচ্ছা ওয়েট, এখান থেকে ফিল্ড লাইন বেরিয়ে এখানে ঢুকলো। লক্ষ্য করে দেখো, এইটা হচ্ছে এরকম প্রথম একটা ফিগার বানাচ্ছি যেখানে প্রত্যেকটা ফিল্ড লাইন একটা আরেকটার সঙ্গে প্যারালাল। যদি এরকম কোনো সিচুয়েশান তৈরি হয় যেখানে দেখতে পাচ্ছ যে অনেকগুলো ফিল্ড লাইন একটা আরেকটার সঙ্গে প্যারালাল রয়েছে, তার মানে বুঝবে সেই জায়গায় প্রত্যেকটা পয়েন্টে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু সেম, যেটাকে আমরা বলে থাকি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। তোমরা আগের দিন ইউনিফর্ম চার্জ ডিস্ট্রিবিউশন পড়েছো, এটা হচ্ছে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, মানে সব জায়গাতে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা সেম। কী করে বুঝবো? ইলেকট্রিক ফিল্ড লাইন্স দেখে। ইলেকট্রিক ফিল্ড লাইন্স যদি সবকটা প্যারালাল টু ইচ আদার হয় তার মানে বুঝতে হবে ওটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে? এবার ইউনিফর্ম জিনিসটা কখন সম্ভব? যেমন একটা জিনিস বলি, কি বলি, যেমন ধরো আচ্ছা রাতে শোয়ার সময়, ঠিক আছে, উদ্ভট টাইপের এক্সাম্পলটা, বাট বোঝার চেষ্টা করো আমি কী বলতে চাইছি। এই একজনের বাবা শোয়েরাম, বাচ্চাটা এখানে, মাটা এখানে, ঠিক আছে। কোনো কারণে যদি বাচ্চাটাকে এখানে দেওয়া হয়, মাটা যদি এখানে থাকে, এ কিন্তু ভয় শেষ হয়ে যাবে। কারণ এদিকে আর কেউ নেই ওকে সাপোর্ট দেওয়ার জন্য। ভূত যে ওকে খেতে আসবে, ওকে সাপোর্ট দেওয়ার মতো কেউ নেই। তাই জন্য ও সবসময় দুজনের মাঝখানে থাকতে সেফ ফিল করছে। অলওয়েজ এটা একটা গল্প, দুজনের মাঝখানে থাকতে সেফ ফিল করছে। আজকে এই ফিল্ড লাইনটার কথা ভাবো, ওর এদিকেও কেউ আছে সাপোর্ট দেওয়ার জন্য, এদিকেও কেউ আছে সাপোর্ট দেওয়ার জন্য। এই ফিল্ড লাইনটার কথা ভাবো, ওরও এদিকে কেউ না কেউ আছে সাপোর্ট দেওয়ার জন্য, ওরও এদিকে কেউ না কেউ আছে সাপোর্ট দেওয়ার জন্য। এই ফিল্ড লাইনটার কথা ভাবো, এদিকে কিন্তু নাম্বার অফ ফিল্ড লাইন্স অনেক বেশি, বাট এইদিকে নাম্বার অফ ফিল্ড লাইন্স প্রায় কমে এসছে। মানে যখনই তুমি ধারের দিকে চলে আসছো তখনই কিন্তু ইউনিফর্ম নেচার আস্তে আস্তে কমে যাচ্ছে। আর ইউনিফর্ম নেচার কমে যাওয়া মানে এই লাইনগুলো প্যারালাল হওয়ার টেন্ডেন্সি কিন্তু কমে যায়। তাই ধারের দিকে মানে একদম টার্মিনালগুলোর দিকে এই ফিল্ড লাইনগুলোই, টার্মিনালগুলোর দিকে এই ফিল্ড লাইনগুলোই এরকমভাবে বেঁকে যায়। কেন? কারণ তখন ওদের মধ্যে ইউনিফর্ম নেচার নেই, আর ইউনিফর্ম নেচারটা চলে যাচ্ছে যত ধারে গেছে। তাহলে এন্ড পয়েন্টগুলোতে কী হচ্ছে? এন্ড পয়েন্টগুলোতে ইউনিফর্ম নেচারটা চলে যাওয়ার জন্য এগুলো এরকম বেঁকা বেঁকা লাইন হয়ে গেছে। আবার আমি বলছি, যদি এটা মনে হয় যে কেন এরকম হলো, আচ্ছা আরও একটা ভালো এক্সাম্পল দিই। ধরো বললাম এটা একটা ফিল্ড লাইন, এটা একটা ফিল্ড লাইন, এটাও পজিটিভ চার্জের ফিল্ড লাইন, এটাও পজিটিভ চার্জের ফিল্ড লাইন। মাঝখানে যদি আরেকটা ফিল্ড লাইন দিয়ে দাও যেটাও পজিটিভ, তাহলে এই পজিটিভটাও একে রিপেল করছে, এই পজিটিভটাও একে রিপেল করছে। এ কোনো দিকেই যেতে পারছে না, ফলে এরকম সোজা থাকছে এটা। বাট বাই চান্স যদি জিনিসটা এরকম হয়ে যায় যে শুধু নিচের পজিটিভটা রয়েছে আর উপর থেকে পজিটিভটা সরিয়ে দিয়েছি, এবার এই ফিল্ড লাইনটা যেটা রয়েছে পজিটিভ, তো তাহলে এইটা এটাকে রিপেল করছে, শুধুই এটা এটাকে রিপেল করছে, এই থেকে আর কেউ রিপেল করছে না। তখন এটা কি হবে? এটা এরকম বেন্ড হয়ে যাবে, বেঁকে যাবে এরমভাবে, ডিউ টু রিপালশন, এই যে ঠেলছে এরমভাবে।
এই ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো রাবার প্লাস্টিকের মতো কাজ করে, রাবার ইলাস্টিক নেচার আছে এদের মধ্যে, প্লাস্টিক বলছি মানে এরকম কেউ ঠেললে বা এরকম টানলে এরকম দড়ির মতো বেঁকে যায়, গার্ডের রাবারের মতো এরকম বেঁকে যায়। তো এইখান থেকে এইগুলো এরকমভাবে রিপালশন করেছে, সেই জন্য এগুলো এরকম বেঁকে গেছে। এর উপর যদি আরও ফিল্ড লাইন থাকতো তাহলে আর বেঁকতো না, কিন্তু কিন্তু এই যে একদম ধারে চলে এসছে, টার্মিনালে চলে এসছে, তাই ইউনিফর্ম নেচার নেই, নন ইউনিফর্ম নেচার হয়ে গেছে, রিপেল করছে এটা এরকমভাবে। তো মাঝখানে এগুলো সব এরকম প্যারালাল হবে, ধারের এগুলো এরকমভাবে বেন্ট হয়ে যায়। লিখে রাখো, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, এইগুলো হচ্ছে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, ধারটা আবার নন ইউনিফর্ম হয়ে গেছে। আই হোপ বুঝতে পেরেছো। সৃজনী বোঝা গেছে? হ্যাঁ। মিথিরা ক্লিয়ার তো এটা কি বলতে চাইছি? ওকে, আচ্ছা, আশা করি এটা ছবিটা আঁকা হয়ে গেছে। এবার আরেকটা দেখো, ফিল্ড প্যাটার্ন অফ এ পজিটিভলি চার্জড কন্ডাক্টর। পজিটিভলি চার্জড কন্ডাক্টর, কন্ডাক্টরের জন্য কি হবে? পজিটিভলি চার্জড, পজিটিভলি চার্জড কন্ডাক্টর, কন্ডাক্টর ধরো এরকম একটা কন্ডাক্টর যেটা পজিটিভলি চার্জড করা আছে, রড ভাবতে পারো, ওয়্যার ভাবতে পারো, যা খুশি, ইট ইজ পজিটিভলি চার্জড। এখান থেকেও এরকম ফিল্ড লাইন্স বেরোচ্ছে, আর এখান থেকেও এরমভাবে ফিল্ড লাইন বেরোচ্ছে। তো ছবিটা দেখে আমাদের খালি মনে হতে থাকে যে তার মানে কি ফিল্ড লাইনগুলো শুধু লেফট আর রাইটের দিকেই বেরোবে? ব্যাপারটা কিন্তু সেরকম নয়, সেটাও বোঝাচ্ছি যে কেন নয়। তার আগে এই ছবিটা এঁকে রাখো, ফিল্ড লাইনগুলো। আচ্ছা, যদি আমি জিজ্ঞেস করি এটা ইউনিফর্ম না নন ইউনিফর্ম সৃজনী? ইউনিফর্ম। হ্যাঁ, এঁকে ফেলো। ব্যাপারটা হচ্ছে এরকম কিন্তু নয় যে এই ফিল্ড লাইনগুলো শুধুমাত্র এদিকে মানে লেফটে আর রাইটে যাচ্ছে, এটা 360 ডিগ্রি মানে সব দিকেই যাচ্ছে। ধরে নিচ্ছি রডটা এরমভাবে মাঝখানে রয়েছে, তো কোনো একটা পার্টিকুলার পয়েন্ট যদি ধরো আমি এই পয়েন্টটা ধরলাম, ফিল্ড লাইন এদিকেও যাচ্ছে, এদিকেও আসছে, এদিকেও যাচ্ছে, এদিকেও যাচ্ছে, পিছন দিকেও, এদিকেও, সব দিকে, সব দিকে যাচ্ছে এটা। তো এটা একটা সার্কেল টাইপের তৈরি করলো না এরমভাবে? শুধু এখানে কেন, নিচেও এইদিকে, 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 সব দিকে রয়েছে, এটাও একটা সার্কেল টাইপের তৈরি করেছে। তার মানে অ্যাকচুয়ালি ফিল্ড লাইনগুলো কিন্তু সিলিন্ড্রিক্যাল হয়ে সব দিকেই ঘুরছে, সব দিকেই যাচ্ছে। এই পয়েন্টটা যদি দেখি, এই দিকেও রয়েছে, পিছন দিকেও রয়েছে, এদিকেও রয়েছে, এদিকেও রয়েছে, এদিকেও, এদিকেও, সব দিকে রয়েছে। তো এটাও একটা মাঝখানে সার্কেল টাইপের তৈরি করেছে। তো সিলিন্ড্রিক্যাল হয়ে কিন্তু ফিল্ড লাইনগুলো মুভ করছে, এমন নয় যে শুধু রাইট অ্যান্ড লেফট। আশা করি বুঝতে পারলে আমি কী বলতে চাইছি। শুধু যে রাইট বা লেফট তা কিন্তু নয়, সব দিকেই মুভটা করছে। পাশের এই ছবিটা কি আঁকতে হবে? যদি মনে করো আঁকবে, দেখো আমি এটা বোঝানোর জন্য করেছি, এবার তুমি যদি বুঝে দেখো ব্যাপারটা তাহলে আর রেখে কী লাভ আছে, প্রয়োজন তো নেই। ঠিক আছে।
আচ্ছা, হেডিং দাও, প্রপার্টিস অফ ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট। প্রপার্টিস, এখান থেকে একটা কোশ্চেন আসে। প্রপার্টিস, প্রপার্টিস অফ ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স, নাম্বার 1 2 করে লিখতে থাকবে। নাম্বার 1, the lines of force are, the lines of force are continuous smooth curves without any breaks। কি বললাম? the lines of force are continuous smooth curves without any breaks, ছবিগুলো যদি দেখো তাহলে দেখতে পাবে যে এমন কোনো জায়গা কিন্তু নেই যেখানে লাইন্স অফ ফোর্সগুলো ব্রেক করে গেছে, চলতেই থাকছে, অ্যারো দেওয়া আছে আপ টু ইনফিনিটি। সেকেন্ড পয়েন্ট, the lines of force start at positive charges, second point, the lines of force start at positive charges and end at negative charges, hyphen they cannot form closed loops, ঠিক আছে? কোনো ক্লোজড লুপ কিন্তু তৈরি হবে না, পজিটিভ থেকে বেরোবে, নেগেটিভে গিয়ে শেষ হবে, দ্যাটস ইট। ইফ দেয়ার ইজ আ সিঙ্গেল চার্জ, একই সঙ্গে লিখছি, ইফ দেয়ার ইজ আ সিঙ্গেল চার্জ মানে ওই আইসোলেটেড চার্জগুলোর কথা বলা হয়েছে। ইফ দেয়ার ইজ আ সিঙ্গেল চার্জ দেন দ্য লাইন্স অফ ফোর্স will start or end at infinity. Third point, the tangent to a line of force, the tangent to a line of force at any point gives the direction of the electric field at that point, এখন এই কথাটার আবার মানে কি? ধরো এইটা একটা পজিটিভ চার্জ রয়েছে, এটা একটা নেগেটিভ চার্জ রয়েছে, কথার কথা বলছি, শোনো আগে। এই যে ফিল্ড লাইনগুলো মুভ করছিল, এবার ধরো বাই চান্স কেউ বলল এই পয়েন্টে, বা কেউ বলল এই পয়েন্টে, ইলেকট্রিক ফিল্ড লাইনের ডিরেকশন কি? বিকজ উই নো, মানে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কি? বিকজ ইলেকট্রিক ফিল্ড, ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। ইলেকট্রিক ফিল্ড হ্যাজ সার্টেন ডিরেকশন। ধরো আজকে আমি এখানে একটা চার্জকে রেখে দিলাম, বললাম এটা একটা ইলেকট্রিক ফিল্ডের ভিতরে একটা চার্জকে রাখলাম, এবার বলে জিজ্ঞেস করলাম যে অবভিয়াসলি দিস চার্জ ইজ ফিলিং সাম ইনফ্লুয়েন্স, অবশ্যই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রয়েছে। যদি ও মুভ করে তাহলে ও কোন দিকে মুভ করবে, মানে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা কোন দিকে, এখানে এদিকে না এদিকে, মুভটা কোন দিকে করবে, সেটা আমরা এই ইলেকট্রিক ফিল্ড লাইন থেকে বুঝতে পারবো। কীভাবে বুঝবো? কোনো পার্টিকুলার পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড লাইনের কোনো একটা পার্টিকুলার পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কী সেটা বার করার জন্য ওই পয়েন্টে ট্যানজেন্ট ড্র করতে হয়। তো আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, আচ্ছা ভালো কথা, মুভ করছে, এগুলো অ্যারোগুলো যাচ্ছে কোন দিকে, এদিকে, এই ডিরেকশনটা জানতে হবে। তো কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে এই যে ফার্স্ট এই যে পয়েন্টটা দিয়েছি, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা কোথায়, এটা তো একটা কার্ভড সারফেস, তো
উই ক্যান ড্র আ ট্যানজেন্ট, একটা ট্যানজেন্ট ড্র করবো। তো এই পয়েন্টে কোনো চার্জকে রাখলে সে এদিকে মুভ করবে, ইট মিনস দ্য ডিরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড ইজ ইন দিস ডিরেকশন। ওকে, আচ্ছা যদি কেউ আমাকে বলে যে এই পয়েন্ট ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কী হবে, ট্যানজেন্ট ড্র করব, কোন দিকে যাবে, এদিকে। আচ্ছা অনেকে আমাকে জিজ্ঞেস করে যে একটা কার্ভড সারফেস যদি এরকম থাকে, ট্যানজেন্ট তো এরকম, তো অ্যারোটা এদিকে হবে না এদিকে হবে সেটা বুঝবো কী করে? এটা ডিপেন্ড করছে যে ফিল্ড লাইনের ডিরেকশনটা কোন দিকে রয়েছে। ফিল্ড লাইনের ডিরেকশন যদি এদিকে হয় তাহলে ইলেকট্রিক ফিল্ড লাইনের ডিরেকশনটা এদিকে হবে, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা। ফিল্ড লাইনের ডিরেকশন যদি এদিকে হয় তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা এদিকে হবে। এখানে দেখতে পাচ্ছি ইলেকট্রিক ফিল্ডগুলো এদিকে মুভ করছে, তাহলে অবভিয়াসলি অ্যারোগুলো এদিকেই দেবো আমি। আচ্ছা এই পয়েন্টে যদি কেউ জিজ্ঞেস করে আমাকে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হবে, এইদিকে হবে, ট্যানজেন্ট ড্র, ট্যানজেন্ট কোন দিকে, এইদিকে। যদি আমাকে কেউ জিজ্ঞেস করে এই পয়েন্টে কোথায় হবে, তাহলে ট্যানজেন্ট ড্র, অ্যারো। যদি কেউ জিজ্ঞেস করে এই পয়েন্টে কোথায় হবে, ট্যানজেন্ট, এইদিকে। তার মানে ইলেকট্রিক ফিল্ড লাইনটা আমাদের কী কাজে লাগে, ঘন্টার কাজে। কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড লাইনের উপর ট্যানজেন্ট ড্র করলে, কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড লাইনে ট্যানজেন্ট ড্র করলে ট্যানজেন্টের ডিরেকশনের দিকেই ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা থাকে। সো উই ক্যান ডিটারমাইন দ্য ডিরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড ফ্রম ইলেকট্রিক ফিল্ড লাইন। কী করতে হবে, জাস্ট ওই পয়েন্টে ট্যানজেন্ট ড্র করতে হবে। ক্লিয়ার জিনিসটা? যদি চাও তো এই ছবিটা এঁকে রাখতে পারো, যদি চাও তো, বাট আঁকতেই হবে এরকম কোনো ব্যাপার নেই, না আঁকলেও হবে, কোনো ব্যাপার না। বাট এটা জাস্ট, বলছি মানে, হ্যাঁ বলো বলো বলো। এই যে কিউ চার্জটা এঁকেছো ওটা তো একটাই চার্জ মানে হয়, পজিটিভ হ্যাঁ হ্যাঁ নাহলে হ্যাঁ নেগেটিভ, হ্যাঁ, ওটার ক্ষেত্রে কি করে বুঝবো যে কোথায়? ওকে। তো তুমি জিজ্ঞেস করছো যে এখানে যে কিউ চার্জটাকে রাখা হয়েছে ইলেকট্রিক ফিল্ডের ভিতরে, তো ওটা কোন দিকে মুভ করছে কী করে বুঝবো? ব্যাপারটা হচ্ছে, ইট ওয়াজ জাস্ট অ্যান এক্সাম্পল। তুমি তখনই বুঝতে পারবে এক যদি এখানে কোনো ইলেকট্রিক ফিল্ড লাইন দেওয়া থাকে। এবার দেখো তোমাকে বলছি কী করে বোঝাটা পসিবল হবে। ধর ইলেকট্রিক ফিল্ডে, এটা একটা ইলেকট্রিক ফিল্ড যার মধ্যে এরকম সার্টেন ডিরেকশনস দেওয়া রয়েছে। ইলেকট্রিক ফিল্ড লাইন তো মাত্র এই কটা নয়, আরও অনেক থাকে, চলো আরও আঁকছি কয়েকটা আমি, যাতে ক্লিয়ার হয় জিনিসটা। আরও আছে, প্রচুর আছে এরকম। এবার কিউ চার্জটা বাই চান্স ধরো ইলেকট্রিক ফিল্ডে এরকম একটা জায়গায় রয়েছে, এবার বলো কোন দিকে হবে? ট্যানজেন্ট ড্র করব, এদিকে হবে। তো আগে তো আমি জাস্ট বলছিলাম যে কিউ চার্জের ডিরেকশনটা আমরা কী করে বার করব, যে কোন দিকে মুভ করবে, তখনও পর্যন্ত তো আমি ফিল্ড লাইন ড্র করিনি। এবার ড্র করলাম, এবার তুমি পাবে। উইদাউট দ্য হেল্প অফ ইলেকট্রিক ফিল্ড লাইন ইউ ক্যান নট ডিটারমাইন দ্য ডিরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড। এখানে তো দেওয়াই ছিল না ইলেকট্রিক ফিল্ড লাইনের ডিরেকশন, না দেওয়া থাকলে তুমি কী করে ড্র করবে? ওটা জাস্ট বোঝাচ্ছিলাম যে কী করে বার করতে পারি। বুঝতে পারলে কী বললাম? হ্যাঁ, বাহ। মিথিলা ঠিক আছে? আচ্ছা এটা হলো, কত নম্বর প্রপার্টি হচ্ছিল আমাদের? এটা ফোর্থ প্রপার্টি আই থিঙ্ক, না এটা থার্ড প্রপার্টি ছিল। এবার লেখো ফোর্থ প্রপার্টি। যে কটা প্রপার্টি আছে, টোটাল 7টা থেকে 8টা মতো পয়েন্ট আছে, তার মধ্যে এই যে ফোর্থ পয়েন্টটা লেখাবো আর ফিফথ পয়েন্টটা লেখাবো, এই দুটো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তো ফোর্থ পয়েন্টটা লেখো, নো টু লাইন্স অফ ফোর্স। এখান থেকে কোশ্চেন দেয় 1 মার্কসের এসে কিউ। নো টু লাইন্স অফ ফোর্স ক্যান ক্রস ইচ আদার। নো টু লাইন্স অফ ফোর্স ক্যান ক্রস ইচ আদার। কেন দুটো লাইন্স অফ ফোর্স একটা আরেকটাকে ক্রস করতে পারে না সেটা আগে বোঝার চেষ্টা করো। ওরে সর, তো ধরো একটা পজিটিভ চার্জ রয়েছে বা যে কোনো চার্জ রয়েছে, তার জন্য একটা ইলেকট্রিক ফিল্ড লাইন এরকমভাবে যাচ্ছে।
পদার্থ ফিল্ড লাইন, আরেকটা পজিটিভ চার্জ রয়েছে, বাই চান্স তার ফিল্ড লাইনটা এভাবে কাট করে গেল, ঠিক আছে, হয় না এরকম, বাট দেখাচ্ছি যে যদি হয় এরকম, তো এটার ডিরেকশন এদিকে আর এটার ডিরেকশনও এইদিকে, কোন পয়েন্টে ইন্টারসেক্ট করলো? এই পয়েন্টে। ভেবে দেখো, কার্ভড সারফেস দুটো আছে, একটা এই রেডেরটা আর একটা এই গ্রিনেরটা। এই রেডটা হচ্ছে এই ফার্স্ট পজিটিভ চার্জটার জন্য, আর এই গ্রিনটা হচ্ছে সেকেন্ড পজিটিভ চার্জটার জন্য। এখন এরকম একটা কার্ভড সারফেস রয়েছে, এই পয়েন্টে ট্যানজেন্ট কোন দিকে কীরকমভাবে আঁকবো? এরকম। আচ্ছা, এরকম একটা কার্ভড সারফেস রয়েছে, এই পয়েন্টে ট্যানজেন্ট কীভাবে আঁকবো? এই পয়েন্টে নিশ্চয়ই ভিতর দিয়ে হবে না, বাইরে দিয়েই হবে। তো সারফেসটার উপর ডিপেন্ড করছে যে ট্যানজেন্টের ডিরেকশন কীরকম হবে। আমি এখানে দেখতে পাচ্ছি এই পয়েন্টটা, দিস পয়েন্ট ইজ কমন টু টু সারফেসেস, একটা গ্রিন একটা রেড। তো প্রথমে যদি আমি গ্রিন সারফেসটাকে ধরে একটা ট্যানজেন্ট ড্র করি, তো ট্যানজেন্টের ডিরেকশনটা কীরকম হবে? ইট উইল বি লাইক দিস। আর তারপর যদি আমি এই রেড সারফেসটাকে ধরে একটা ট্যানজেন্ট ড্র করি, তাহলে ওর ডিরেকশনটা কীরকম হবে? সৃজনী, বুঝলে কি বললাম? দুখানা আলাদা সারফেসের জন্য দেখো, এই গ্রিন কার্ভড যে ফিল্ড লাইনটা রয়েছে তার জন্য এই ব্লু ট্যানজেন্টটা ড্র করেছি, আর এই রেড যে কার্ভড সারফেসটা রয়েছে তার জন্য এই হালকা একটা ব্লু টাইপের, কী কালার বলে জানি না, এটা এই এই ফিল্ড লাইনটা তৈরি হয়েছে। তো এই সেম পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রিক ফিল্ডের দুটো ডিরেকশন, একটা এই দিকে একটা এই দিকে। একই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের দুটো ডিরেকশন হয় নাকি? জীবনে সম্ভব এটা? কোনো দিন সম্ভব নয়। সেই জন্য আমরা বলি যে কোনো দিন ইলেকট্রিক ফিল্ড লাইন দুটো একটা আরেকটাকে ইন্টারসেক্ট করতে পারে না বা ক্রস করতে পারে না। ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ। ওকে, এই ছবিটা আঁকো। অ্যাকচুয়ালি কী হয় বলো তো, এই পয়েন্টটা দেওয়া হলো, তো এবার এটা রিজনটা লিখতে হবে তোমাদেরকে। তো লেখো রিজন দিয়ে এই ছবিটা আঁকো আগে। ছবিটা দিয়ে তোমাদের তো এত কালার ভেরিয়েশনস থাকবে না, তো তোমরা ডটেড দিতে পারো এই কার্ভড লাইনগুলোকে, ট্যানজেন্টগুলোকে সলিড করে দিতে পারো। হাত চালাও তাড়াতাড়ি করে। ছবিটা আঁকা হয়ে গেলে লিখবে, ছবিটা আঁকা হয়ে গেলে লিখবে, ইফ দে ইন্টারসেক্ট, if they intersect, then there will be, if they intersect, then there will be two tangents at the point of intersection, and hence and hence and hence two directions of the electric field, and hence two directions of the electric field at the same point, and hence two directions of the electric field at the same point, comma, which is not possible, which is not possible, which is not possible. Fifth point, এখান থেকেও কোশ্চেন আসে। তাহলে দেখতেই পাচ্ছ এই যে কোশ্চেনটা লেখালাম যে নো টু লাইন্স অফ ফোর্সেস ক্যান ক্রস ইচ আদার, ছোট্ট একটা অ্যান্সার, জাস্ট এক দু লাইনের এসে কিউ আসে এটা। ফিফথ পয়েন্ট, দ্য লাইন্স অফ ফোর্স আর অলওয়েজ
The lines of force are always normal to the surface of a conductor. Normal to the surface of a conductor. Normal to the surface of conductor in which on which the charges are in equilibrium, on which the charges are in equilibrium, on which the charges are in equilibrium. ঠিক আছে, ভালো করে বুঝবেন আমি কি বলতে চাইছি, মন দিয়ে দেখবে। এটা কিন্তু সূর্য নয়, এটা হচ্ছে একটা কার্ভড সারফেস যার গায়ে এভাবে পজিটিভ চার্জগুলো ডিস্ট্রিবিউট করা আছে বা ইকুইলিব্রিয়ামে রয়েছে ধরে নাও। এখন আমি বললাম যে যদি বাই চান্স এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড লাইন ড্র করতে বলি, সেটা কীরকম হবে? এরকম হবে, এরকম হবে, সোজাই বেরোবে একদম, নাকি এভাবে বেরোবে? কীভাবে বুঝবো? এই যে পজিটিভ চার্জগুলো এখানে রাখা রয়েছে, প্রথম কথা হচ্ছে ইকুইলিব্রিয়ামে থাকা মানে ওখানে নিজস্ব কোনো কারেন্ট তৈরি হবে না। কারেন্ট মানে পাতি কথায় যদি বলি ফ্লো অফ চার্জ। বাই চান্স যদি কেউ এই চার্জটাকে এইভাবে এদিকে ধাক্কা দেয়, বাই চান্স যদি কেউ এই চার্জটাকে এদিকে এভাবে ধাক্কা দেয়, এ তাহলে পাশের পজিটিভ চার্জটাকে ধাক্কা দেবে, এ পাশের পজিটিভ চার্জটাকে ধাক্কা দেবে, এইভাবে পজিটিভ চার্জগুলো এদিকে মুভ করতে থাকবে। And with the movement of these positive charges we will get a current in this surface, যেটাকে সারফেস কারেন্ট বলা হয়। এই সারফেসে একটা কারেন্ট তৈরি হবে, বাট ইকুইলিব্রিয়ামে থাকলে সারফেসে কোনো কারেন্ট তৈরি করা যাবে না। তাহলে এই যে কম্পোনেন্টটা, ফোর্সের এই যে কম্পোনেন্টটা, ইলেকট্রিক ফিল্ড যে এই ফোর্সটা দিচ্ছে, এরকম একটা প্যারালাল সারফেসের সঙ্গে প্যারালাল বলো বা ট্যানজেনশিয়াল একটা ফোর্স বলো, এইটা রাখা যাবে না। সারফেসের সঙ্গে একটা ট্যানজেনশিয়াল, এটা কিন্তু ইলেকট্রিক ফিল্ড লাইন নয়, এই যে কার্ভটা এঁকেছে এটা একটা সারফেস, সারফেসের সঙ্গে এরকম কোনো ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট রাখা যাবে না। এবার তোমাদের একটা জিনিস জিজ্ঞেস করি, তোমরা তো ক্লাস 11 থেকে ফিজিক্স পড়ছো, আজকে যদি কোনো ফোর্স এরমভাবে থাকে মাঝখান দিয়ে, তাহলে ওর হরাইজেন্টাল আর ভার্টিক্যাল, ওটার হরাইজেন্টাল আর ভার্টিক্যাল দুটো কম্পোনেন্টই থাকবে। কিন্তু আজকে যদি ফোর্সটা বাই চান্স যদি আজকে ফোর্সটা এইভাবে ওয়াই অ্যাক্সিস বরাবর থাকে, ওয়াই অ্যাক্সিস বরাবর যে ফোর্স ভেক্টরটা থাকবে বা যে কম্পোনেন্টটা থাকবে, তার কিন্তু এক্স অ্যাক্সিসে কোনো কম্পোনেন্ট থাকে না। আর যদি কোনো ভেক্টরের কম্পোনেন্ট পজিটিভ এই এক্স অ্যাক্সিসে বরাবর থাকে, তাহলে তার কিন্তু ওয়াই অ্যাক্সিসে কোনো কম্পোনেন্ট থাকবে না। কথাটা বোঝার চেষ্টা করো, যে ওয়াই অ্যাক্সিসে রয়েছে তার এক্স অ্যাক্সিসে কোনো কম্পোনেন্ট হয় না, যার যে এক্স অ্যাক্সিসে রয়েছে তার ওয়াই অ্যাক্সিসে কোনো কম্পোনেন্ট হয় না। তার মানে কোনো ভেক্টর যদি কোনো সারফেসের সঙ্গে, ইফ এনি ভেক্টর ইজ পারপেন্ডিকুলার টু এনি সারফেস, তাহলে তার হরাইজেন্টাল কোনো কম্পোনেন্ট থাকতে পারে না। আর যদি কোনো ভেক্টর কোনো সারফেসের সঙ্গে নিজে থেকে হরাইজেন্টাল হয়, তাহলে তার পারপেন্ডিকুলার কোনো কম্পোনেন্ট থাকতে পারে না। একই সঙ্গে দুটো পসিবল নয়। তোমরা বলতে পারো কেন এতদিন যে শিখলাম যে কোনো একটা ভেক্টরে হরাইজেন্টাল পারপেন্ডিকুলার দুটোই থাকে, ওটা হচ্ছে তখন পসিবল যদি এক্স আর ওয়াই অ্যাক্সিসের মধ্যে থাকে ভেক্টরটা, এই রিজিয়ানের মধ্যে কোথাও যদি থাকে। এই প্রত্যেকটারই দুটো করে কম্পোনেন্ট হবে, হরাইজেন্টাল আর ভার্টিক্যাল। কিন্তু বাই চান্স যদি এইটার কথা বলি, যেটা যেটা এইভাবে যেটা এইভাবে অ্যাক্সিসে রয়েছে, তার কিন্তু কোনো ওয়াই অ্যাক্সিসে বা ভার্টিক্যাল কোনো কম্পোনেন্ট হবে না। আর যেভাবে ভার্টিক্যালি রয়েছে তার কোনো হরাইজেন্টাল কম্পোনেন্ট হবে না।
এটা তো অলরেডি ইন দ্য অ্যাক্সিস না, তো এদেরকে আর ভাঙবো কি নতুন করে? তাহলে বুঝতে পারছো? তাহলে সেই কথা মাথায় রেখে আমাদের যদি এইখানে, সেই কথাটা মাথায় রেখে আমাদের যদি এখানে, আমাদের যদি এখানে এই ট্যানজেনশিয়াল কম্পোনেন্টগুলোকে মানে নেগলেক্ট করতে হয়, ট্যানজেনশিয়াল কম্পোনেন্টগুলোকে যদি বাদ দিয়ে দিতে হয়, তাহলে সেক্ষেত্রে সারফেসের সঙ্গে ইলেকট্রিক ফিল্ড লাইনটাকে কীভাবে বেরোতে হবে? পারপেন্ডিকুলারলি বেরোতে হবে। কেন পারপেন্ডিকুলারলি বেরোলে আমাদের লাভটা কী হবে? পারপেন্ডিকুলারলি বেরোলে এর কোনো ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট, হরাইজন্টাল কোনো কম্পোনেন্ট থাকবে না? থাকবে না, শুধু ওদিকেই বেরোবে, তাই চার্জগুলো মুভও করবে না। বাই চান্স যদি ইলেকট্রিক ফিল্ড লাইনটা পারপেন্ডিকুলারলি না বেরিয়ে এভাবে বেঁকে বেরোতো, বেঁকে বেরোলেই এই পয়েন্ট থেকে দুখানা ডিরেকশন আমি ড্র করতে পারতাম, একটা ভার্টিক্যাল ডিরেকশানে, একটা হরাইজেন্টাল ডিরেকশানে একটা। ভার্টিক্যালটার জন্য কোনো ক্ষতি হতো না, কিন্তু এই হরাইজেন্টালটার জন্য কী হতো, এই চার্জগুলো আস্তে আস্তে এদিকে মুভ করতে আরম্ভ করতো, একটা আরেকটাকে ঠেলতে 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 একটা কারেন্ট তৈরি করে ফেলতো। যাতে এই হরাইজেন্টাল কম্পোনেন্টটা তৈরি না হয়, সেই জন্য এখানে এই ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা অলওয়েজ বেরোনোর সময় পারপেন্ডিকুলার হয়েই বেরোতে হবে, ও নিজে থেকেই অলওয়েজ পারপেন্ডিকুলার হয়ে বেরোবে, কারণ দ্য সিস্টেম ইজ অলরেডি অ্যাট ইকুইলিব্রিয়াম, চার্জ মুভ করছে না, চার্জ মুভ করছে না মানে কোনো কারেন্ট নেই, কারেন্ট নেই মানে কোনো ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট নেই, শুধু এই পারপেন্ডিকুলার কম্পোনেন্টটাই রয়েছে, ট্যানজেনশিয়াল কোনো কম্পোনেন্ট নেই, শুধু এই পারপেন্ডিকুলার কম্পোনেন্টটাই রয়েছে। দুজনে বলো এটা বুঝতে পারলে কিনা এতক্ষণ ধরে? বাহ, ভেরি গুড। তাহলে বুঝতে পারছো এটা জিনিস যে দু লাইনের একটা লেখাতে এত হিল্লি দিল্লি করতে হয়। লেখো, if the lines of force are not normal to the conductor, if the lines of force are not normal to the conductor, are not normal to the conductor, the component of the field E vector, the component of the field E vector, তাড়াতাড়ি লেখো একটু, parallel to the surface would cause the electrons to move and would set up a current on the surface, full stop, but no current flows in the equilibrium condition, ঠিক আছে? চলো সিক্সথ পয়েন্ট বোঝাবো আমি, সিক্সথ আর সেভেন্থ, কোনো অসুবিধা নেই, আগে শুনবে। লেখো, দ্য লাইন্স অফ ফোর্স, আমি আগেও তোমাদের বলেছি এই যে লাইন্স অফ ফোর্সগুলো আঁকছি না, এগুলো সব কীভাবে বোঝাই বলো তো, ইলাস্টিক রাবারের মতো কাজ করে। মানে আজকে ধরো একটা ইঁদুরের লেজ তোমরা টেনে ছেড়ে দিলে, টাং করে কিরম গিয়ে মারবে, একটা গার্ডারকে টেনে এরম ছেড়ে দিলে অনেক দূর অব্দি চলে যায়, এগুলো হচ্ছে ইলাস্টিক কলিশন বলো বা ইলাস্টিক নেচার বলো। তো সেরকমভাবে এই ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো না ইলাস্টিকের মতো কাজ করে। তো দ্য লাইন্স অফ ফোর্স হ্যাভ আ টেন্ডেন্সি টু কন্ট্র্যাক্ট lengthwise. The lines of force have a tendency to contract lengthwise. তো lengthwise যে কন্ট্রাক্ট করতে চায় এরা, এটা কাকে প্রুফ করে? এটা হচ্ছে ওই যে আনলাইক চার্জগুলো একটা আরেকটাকে অ্যাট্রাক্ট করে, এটা হচ্ছে তার প্রমাণ। দিস এক্সপ্লেন্স অ্যাট্রাকশন বিটুইন টু আনলাইক চার্জেস। দিস এক্সপ্লেন্স অ্যাট্রাকশন বিটুইন টু আনলাইক চার্জেস। হয়তো মাথার উপর দিয়ে গেল, তাই বোঝানোর চেষ্টা করছি। পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ, এদের মধ্যে একটা ফিল্ড লাইন আছে এরকমভাবে সোজা এঁকেছিলাম না, একটা সোজা কম্পোনেন্ট প্লাস থেকে মাইনাসের দিকে যাচ্ছে। এখন এই ফিল্ড লাইনটা কী করছে? সব সময়ের জন্য চেষ্টা করছে
নিজের এই লেংথটাকে কন্ট্রাক্ট করার জন্য, লেংথটাকে ছোট করার জন্য। তো লেংথটাকে যদি ছোট করতে হয় তাহলে বাধ্য হবে এই চার্জ দুটো একটা আরেকটার দিকে এগিয়ে আসতে, তবেই তো এই ইলেকট্রিক ফিল্ড লাইনের লেংথটা ছোট হতে পারে। এটাকেই তো আমরা অ্যাট্রাকশন বলি, প্লাসটা মাইনাসের দিকে এগিয়ে আসছে। তাহলে কেন এগিয়ে আসছে? টু শর্টেন দ্য লেংথ অফ দিস ইলেকট্রিক ফিল্ড লাইন, কন্ট্রাকশন। এটাই হচ্ছে অ্যাট্রাকশন, আর কিচ্ছু না। তো লিখে ফেলো, this explains attraction between two unlike charges. Okay, the lines of force have a tendency to contract lengthwise. This explains attraction between two unlike charges. Seventh point, the lines of force have a tendency to expand. The lines of force have a tendency to expand laterally. Tendency to expand laterally মানে sidewise, laterally, so as to exert a lateral pressure on neighboring lines of force. The lines of force have a tendency to expand laterally so as to exert a lateral pressure on neighboring lines of force. Full stop. This explains repulsion between two similar charges. তোমাদের যদি মনে থাকে, আমি একটু আগে বলছিলাম যে পজিটিভ চার্জের ইলেকট্রিক ফিল্ড লাইনও আরেকটা পজিটিভ চার্জের ইলেকট্রিক ফিল্ড লাইনকে রিপেল করবে। কী করে হচ্ছে? অলরেডি আমি ছবিটা একটু আগে এঁকেছিলাম। এইটা একটা পজিটিভ চার্জ, এখান থেকেও ফিল্ড লাইন বেরোচ্ছে, বেরিয়ে এরকম এই যত দূরে যাওয়া যায় চলে যাচ্ছে। ঠিক আছে, ভেবে দেখো সৃজনী, এই ফিল্ড লাইনটাও পজিটিভ চার্জের, এই ফিল্ড লাইনটাও পজিটিভ চার্জের, এই ফিল্ড লাইনটাও পজিটিভ চার্জের, এই ফিল্ড লাইনটাও পজিটিভ চার্জের। তো যখনই এরকম ল্যাটেরালি মানে কি সাইড ওয়াইজভাবে এক্সপ্যান্ড করে যাচ্ছে, সঙ্গে সঙ্গে এইটা এটাকে রিপেল করছে, এইটা এটাকে রিপেল করছে। আলটিমেটলি দুটো চার্জ আরও দূরে সরে যাচ্ছে। এইটা এটাকে রিপেল করছে, এইটা এটাকে রিপেল করছে, ল্যাটেরাল রিপালশন। তার জন্য এই পজিটিভ চার্জটা দূরে সরে যাচ্ছে, এই পজিটিভ চার্জটাও দূরে সরে যাচ্ছে, যাতে এদের মধ্যে ডিস্টেন্সটা বেড়ে যায়। দ্যাটস ইট, এটাই রিপালশন, এটাই বলেছে পয়েন্টটা। এইটথ পয়েন্ট, আচ্ছা, যেটা এবার বলা হয়নি, ভালো করে বুঝবে। তোমরা অলরেডি জিনিসটা জানো, ধরো একটা চার্জ রয়েছে কিউ, একটা চার্জ রয়েছে Q0, একটা চার্জ রয়েছে Q1, একটা চার্জ রয়েছে Q2। যত আস্তে আস্তে আমি দূরে যাচ্ছি, কিউ এর জন্য Q0-তে যতটা এফেক্ট পড়বে, Q1-এ তার থেকে কম পড়বে, Q2-তে তার থেকে কম পড়বে। মানে যত দূরে যাবে তত কিন্তু ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড কমতে থাকে। এই কিউ চার্জের জন্য ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড Q0, Q1, Q2 আস্তে আস্তে কিন্তু এফেক্টটা কমতে থাকে। কেন কমে? ইলেকট্রিক ফিল্ড লাইন দিয়ে সেটাকে আমরা কী করে এক্সপ্লেন করতে পারি? এই ধরো একটা চার্জ রয়েছে, বাবা জিনিস মনে পড়লো,
যখন ছোট ছিলাম না, ওয়ার্ক এডুকেশন বলে একটা সাবজেক্ট ছিল, তোমাদেরও নিশ্চয়ই ছিল, অমানুষ সাবজেক্ট। জাতীয় পতাকা বানাতে দিয়েছিল, ন্যাশনাল ফ্ল্যাগ। যতবার আঁকি বলে অশোক চক্রে 22টা দণ্ড হয়নি। আমি ধর কী করে করবো এইটুকুর মধ্যে 22টা? বলছে করে আনো। বানালাম, আবার বলে হয়নি, আবার করে নিয়ে আসো। যতবার করে নিয়ে যাই খালি বলে করে নিয়ে আসো। দেখো, যদি আমি একটা রিং, এই রিজিয়ানটার কথা যদি বলি, ওয়েট ওয়েট ওয়েট, বোঝো কি বলতে চাইছি। এই রিংটাকে, সৃজনী দেখো, মিত্রে ভালো করে দেখবে, এই রিংটাকে যদি আমি এইখানে রাখি, যেখানটা এখন রেখেছি, রিংটাকে যদি আমি এখন এখানে রাখি, তাহলে যে কটা ফিল্ড লাইন ওর মধ্যে দিয়ে পাস করছে, এই রিংটাকে যদি আমি একটু এগিয়ে নিয়ে আসি এরম জায়গায়, মানে এই চার্জের থেকে যদি দূরে নিয়ে যাই, নাম্বার অফ ফিল্ড লাইন্স পাসিং থ্রু দ্য রিং ইজ ডিক্রিজড, তাই না? যে কটা ফিল্ড লাইন কাছে নিয়ে গেলে যাচ্ছিল ওর মধ্যে দিয়ে, এখন কিন্তু অনেকগুলো ফিল্ড লাইনই কমে গেছে। তার মানে কি? তার মানে হচ্ছে যত দূরে যাচ্ছ, এই চার্জের থেকে যত দূরে যাচ্ছ, একটা ফিল্ড লাইন আরেকটা ফিল্ড লাইনের থেকে ডিস্টেন্সটা আরও বাড়িয়ে দিচ্ছে। অবশ্যই ওরা আরও দূরে চলে যাচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে। তার মানে, তার মানে হচ্ছে তোমরা যত দূরে যাবে, ফিল্ড লাইনগুলো দূরে দূরে যেতে থাকবে। তোমরা যত চার্জের কাছাকাছি আসবে, ফিল্ড লাইনগুলো একটা আরেকটার সঙ্গে ক্লোজ থাকবে। আমরা জানি পজিটিভ চার্জের যত কাছাকাছি থাকবো তত ফিল্ডটা স্ট্রং, যত দূরে চলে যাব ফিল্ডটা উইক। তার মানে হচ্ছে যে রিজিয়ানে একটা ফিল্ড, মানে ফিল্ড লাইনগুলো খুব ক্লোজলি থাকে, সেখানটায় ফিল্ড স্ট্রেংথটা স্ট্রং হয়। আর যেখানে ফিল্ড লাইনগুলো একটা আরেকটার থেকে অনেক দূরে দূরে থাকে, সেখানে ফিল্ডটা উইক হয়। তো লেখো কত নম্বর পয়েন্ট হবে এবার, সেভেন্থ নাইট, এইটথ পয়েন্ট লেখো, দ্য রিলেটিভ ক্লোজনেস অফ লাইন্স অফ ফোর্স, the relative closeness of the lines of force, the relative closeness of the lines of force gives a measure, gives a measure of the strength of the electric field in any region, strength of the electric field in any region, full stop. The lines of force are, the lines of force are, the lines of force are, বুলেট দিয়ে দিয়ে লিখবে, হ্যাঁ, ফার্স্ট বুলেটে লেখো, এর আন্ডারই ফার্স্ট বুলেট দিয়ে লেখো, ক্লোজ টুগেদার ইন আ স্ট্রং ফিল্ড, ক্লোজ টুগেদার ইন আ স্ট্রং ফিল্ড। সেকেন্ড বুলেট দিয়ে লেখো, ফার অ্যাপার্ট ইন আ উইক ফিল্ড, far apart in a weak field. Third point, parallel and equally spaced, parallel and equally spaced in a uniform field, parallel and equally spaced in a uniform field, in a uniform field. Ninth point, ninth point, the lines of force do not pass through a conductor, the lines of force do not pass through a conductor, do not pass through a conductor. Because the electric field because the electric field
ইনসাইড আ চার্জড কন্ডাক্টর ইজ জিরো, মনে রাখবে কথাটা, বিকজ দ্য ইলেকট্রিক ফিল্ড ইনসাইড আ চার্জড কন্ডাক্টর ইজ জিরো। তো কোনো একটা চার্জড কন্ডাক্টরের ভিতরে ইলেকট্রিক ফিল্ড কিন্তু জিরো হয়। কেন হয় না হয় সে সমস্ত প্রুফ আমাদের পরে আছে। এই 9টা প্রপার্টি একবার টাক করে দেখে নাও, আর কি অসুবিধা আছে আমাকে বলো। তাড়াতাড়ি দেখে নাও, কি অসুবিধা আছে আমাকে বলো। এখানে কিছু অসুবিধা থাকতে পারে না, আই ডোন্ট থিঙ্ক সো। থাকলে থাকবে, কি আছে বলো, কি আছে। আছে কোনো অসুবিধা? বোবা নাকি? না স্যার, ঠিক আছে, আচ্ছা। আরেকজন? এই 8 নম্বর পয়েন্টটার লাস্ট পয়েন্ট প্যারালাল এন্ড ইকুয়ালি স্পেসড ইন মা, ওই যে ইউনিফর্ম। একটু আগে বলছিলাম না, যেখানে ও ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো। ওইটা। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। তাহলে নেক্সট টপিকে আমরা এগোই। আচ্ছা, দারুণ একটা টপিক পড়বো এবার। ইলেকট্রিক ফিল্ড লাইন তাহলে আমাদের ক্লিয়ার হয়ে গেছে। যদি তোমাদের কেউ জিজ্ঞেস করে এক কথায়, হোয়াট ডু ইউ মিন বাই ইলেকট্রিক ফিল্ড লাইন্স? ইলেকট্রিক ফিল্ড লাইন্স আর নাথিং বাট ইমাজিনারি লাইন্স অফ ফোর্স। বেরোয় কোথা থেকে? এটা সোর্স হচ্ছে পজিটিভ চার্জ, ডেস্টিনেশন হচ্ছে নেগেটিভ চার্জ। আর অ্যাকচুয়ালি এই ইলেকট্রিক ফিল্ড লাইন দিয়ে আমরা কি দেখতে পারি? কোনো একটা পয়েন্টে চার্জকে রাখলে ইলেকট্রিক ফিল্ডের ইনফ্লুয়েন্সে সেটা কোন দিকে মুভ করবে সেটা আমরা বার করতে পারি। অ্যান্ড উই ক্যান অলসো ডিটারমাইন দ্য ডিরেকশন অফ ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড, সরি, দ্য ডিরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড। কী করে বার করতে পারি? জাস্ট ড্র আ ট্যানজেন্ট অ্যাট এনি পয়েন্ট অন দ্য ইলেকট্রিক ফিল্ড লাইন। ওই পয়েন্টের ডিরেকশনটা ওইদিকেই হবে, ট্যানজেন্টের দিকে হবে, দ্যাটস ইট। এইভাবেই আমরা বার করতে পারবো, ঠিক আছে। এবার আমাদের ও আচ্ছা আচ্ছা, ডাইপোল 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 ডাইপোল। হেডিং দাও ইলেকট্রিক ডাইপোল। ইলেকট্রিক ডাইপোল। ইলেকট্রিক ডাইপোল হেডিং দাও। ক্লাস 11-এ ডাইপোল জিনিসটা করিয়েছিলাম কেমিক্যাল বন্ডিংয়ের চ্যাপ্টারে। HCl মলিকিউল ছিল ওখানে, হাইড্রোজেন ছিল কম্পারেটিভলি পজিটিভলি চার্জড, তাই ডেল পজিটিভ। ক্লোরিন ছিল কম্পারেটিভলি নেগেটিভলি চার্জড, তাই ডেল নেগেটিভ। এদের মধ্যে একটা সার্টেন ডিস্টেন্স ছিল, ঠিক আছে। যখনই সেম অ্যামাউন্ট অফ পজিটিভ অ্যান্ড সেম অ্যামাউন্ট অফ নেগেটিভ চার্জ খুব কম ডিস্টেন্সে থেকে একটা সিস্টেম তৈরি করবে, দ্যাট সিস্টেম ইজ নোন অ্যাজ ডাইপোল বা ইলেকট্রিক ডাইপোল। তাহলে ইকুয়াল অ্যান্ড অপোজিট চার্জেস, ইফ টু ইকুয়াল অ্যান্ড অপোজিট চার্জেস are placed in a very small distance apart from each other, then that system, that combined system is known as electric dipole. So definition like electric dipole. An electric dipole is a combination of, an electric dipole is a combination of, an electric dipole is a combination of two equal but opposite point charges, two equal but opposite point charges, two equal but opposite point charges separated by a small distance, separated by a small distance, separated by a small distance. বাবা, এগুলো কি? আচ্ছা, প্লাস কিউ চার্জ মাইনাস কিউ চার্জ, বা এদিকে মাইনাস কিউ এদিকে প্লাস কিউ, একই জিনিস, ডিফারেন্স কিছু নেই। আর সব সময় না
এই ডাইপোলের মধ্যে ডিস্টেন্সটাকে আমি 12 ধরবো। কেন 12 ধরবো পরে বলছি। 12 ধরবো। তো কি বললাম, অ্যান ইলেকট্রিক ডাইপোল ইজ আ কম্বিনেশন অফ টু ইকুয়াল বাট অপোজিট পয়েন্ট চার্জেস, টু ইকুয়াল বাট অপোজিট পয়েন্ট চার্জেস separated by a small distance, separated by a small distance, separated by a small distance. ঠিক আছে, যদি কেউ তোমাদের কখনো জিজ্ঞেস করে স্টার দিয়ে কথাটা লিখে রাখো যে হোয়াট ইজ দ্য নেট চার্জ অফ এ ডাইপোল, ডাইপোলের সেম অ্যামাউন্ট অফ মাইনাস কিউ চার্জ, সেম অ্যামাউন্ট অফ প্লাস কিউ চার্জ, তাহলে মাইনাস কিউ প্লাস কিউ এটা তো জিরো হয়ে যাবে। তো লিখে রাখো স্টার দিয়ে, দ্য টোটাল চার্জ অফ দ্য ইলেকট্রিক ডাইপোল ইজ জিরো, দ্য টোটাল চার্জ অফ দ্য ইলেকট্রিক ডাইপোল ইজ জিরো। বাট তার মানে যদি কেউ এটা ভেবে নেয় যে টোটাল চার্জ জিরো মানে ইলেকট্রিক ফিল্ডও জিরো, তাহলে হবে না। টোটাল চার্জ জিরো বাট ইলেকট্রিক ফিল্ড জিরো নয়। তো লিখে রাখো দ্য টোটাল চার্জ অফ দ্য ইলেকট্রিক ডাইপোল ইজ জিরো, বাট the electric field of the electric dipole is not zero, but the electric field of the electric dipole is not zero. Dipole is not zero, ঠিক আছে। আচ্ছা, এবার এর নিচে হেডিং দাও ডাইপোল মোমেন্ট, ডাইপোল মোমেন্ট হেডিং দাও। লেখো দ্য মোমেন্ট অফ অ্যান ইলেকট্রিক ডাইপোল। তোমার যদি মনে থাকে যে ডাইপোল মোমেন্ট আমি কী বলেছিলাম, এই যে চার্জ দুটো রয়েছে, ডাইপোল মোমেন্টকে এখানে ডিনোট করা হয় কেমিস্ট্রিতে ডিনোট করা হয় মিউ দিয়ে, ফিজিক্সে ডিনোট করা হয় পি দিয়ে। ইলেকট্রিক ডাইপোল ইজ নাথিং বাট দ্য প্রোডাক্ট অফ এনি ওয়ান অফ টু চার্জেস, যে কোনো একটা চার্জ নিলাম ইন্টু ওদের মধ্যে ডিস্টেন্স, ডিস্টেন্স কত 12। সো দ্য ডাইপোল মোমেন্ট ইজ কিউ ইন্টু 12, পি দিয়ে ডিনোট করা হয় ক্লাস 12 ফিজিক্সে, ঠিক আছে। তো লেখো ডাইপোল মোমেন্টের ফর্মুলা লেখো, ডাইপোল মোমেন্টের ডেফিনেশন লেখো। The moment of an electric dipole is, the moment of an electric dipole is the product of the magnitude of either charge, the product of the magnitude of either charge bracket small q and the distance bracketed 2l, the distance bracketed 2l between them. এই কথাটা মনে রাখবে সব সময়, ডাইপোল মোমেন্টের ডিরেকশন কী হবে, ডাইপোল মোমেন্টের ডিরেকশন হচ্ছে অলওয়েজ ফ্রম দ্য নেগেটিভ চার্জ টু দ্য পজিটিভ চার্জ, এইটা কোনোদিন ভুললে চলবে না। দ্য ডিরেকশন ইজ ফ্রম নেগেটিভ চার্জ টু পজিটিভ চার্জ অলওয়েজ, ঠিক আছে। অনেকে আবার এটা গুলিয়ে ফেলে, কিন্তু কেমিস্ট্রিতে যখন করেছিলাম তখন তো এরম করেছিলাম HCl ডেল্টা প্লাস থেকে ডেল্টা মাইনাস, ডাইপোল মোমেন্টের ডিরেকশনটা তখন আমরা এরকম দিতাম। কেন এরকম দিতাম? ওরে বাপ, এইটা হচ্ছে, এইখানে কি কোনো ইলেকট্রনের, ভালো করে বোঝো, এইখানে কি কোনো ইলেকট্রনের শিফটিং হয়েছে? না, এখানে কোনো ইলেকট্রনের শিফটিং হয়নি, কিন্তু এইখানে তো হয়েছে। এইটা তো আগে নিউট্রাল ছিল, আগে তো এটা চার্জ ছিল না। ইলেকট্রনটা হাইড্রোজেন থেকে বেরিয়ে ক্লোরিনের দিকে গেল, তবে না এখানে ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস হলো। পাতি কথায় ইলেকট্রনের শিফটিং যদি হয়, যেদিকে শিফট হচ্ছে ওদিকে ডাইপোল মোমেন্টের ডিরেকশনটা হবে। এদিকে তো ইলেকট্রনের কোনো শিফটিং হয়নি, বাট হ্যাঁ, যদি কোনো দিন শিফটিং হয় অলওয়েজ নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে হবে, সেই জন্য ডাইপোল মোমেন্টটা এদিকে দেওয়া রয়েছে। তাই কেমিস্ট্রি এটার সঙ্গে গুলিয়ে ফেলো না ব্যাপারটাকে। এখন আপাতত এটুকুই মনে রাখো যে নেগেটিভ থেকে পজিটিভ চার্জের দিকে ডাইপোল মোমেন্টের ডিরেকশন হয়। আর এদের মধ্যে ডিস্টেন্স আমি কত ধরছি সবসময়? ডিস্টেন্সটা ধরছে যে 2l, দ্য ডিস্টেন্স ইজ 2l।
সো ডাইপোল মোমেন্ট ইজ ডিনোটেড বাই পি, স্কেলার ফর্মে এটা হবে হচ্ছে কিউ ইন্টু 2L, আর ভেক্টর ফর্মে সেটাই হয়ে যাবে কিউ ইন্টু 2L ভেক্টর, বা যদি সহজ কথায় লিখি তাহলে পি ভেক্টর ইজ ইকুয়ালস টু 2QL ভেক্টর, সহজ কথায় লিখে ফেলো 2QL ভেক্টর, হোয়ার পি ইজ ডাইপোল মোমেন্ট বা ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। অনেক বইতে দেখবে এটাকে পিই দিয়েও লিখছে, ডাইপোল মোমেন্ট। ঠিক আছে, আচ্ছা ডাইপোল মোমেন্টের ইউনিট আর ডাইমেনশন লিখি। ইউনিট অ্যান্ড ডাইমেনশন। প্রথমে ইউনিট লিখছি, কি ছিল? কিউ ইন্টু 2L। কিউ হচ্ছে চার্জ, সৃজনী চার্জের ইউনিট কি? কুলম্ব। আর 2L এর ইউনিট কি হবে? মিটার। তাহলে কুলম্ব মিটার। ডাইমেনশন কি হতে পারে? চার্জের ডাইমেনশন ইন্টু, মিথিলা বলো, লিখেই বলো তুমি যে চার্জের ডাইমেনশন কি হবে। চার্জের ডাইমেনশন এ, আর লেংথের ডাইমেনশন কি? বি। হ্যাঁ মে চার্জের ডাইমেনশন কি? আই দিয়ে লিখি, আইটি বা আইটি। এটি, সব ভুলে যাচ্ছে সবাই। চার্জের ডাইমেনশন হচ্ছে আইটি বা এটি, আমি আইটি লিখছি। লেংথের ডাইমেনশন হচ্ছে এল, তাহলে ডাইমেনশনটা কি আসছে? LTI। লিখে ফেলো, ডাইমেনশন ইজ LTI। আচ্ছা এটা সিজিএস ইউনিটটা কি হতো? এটা সিজিএস ইউনিটটা হতো হচ্ছে ইএসইউ সেন্টিমিটার বা স্ট্যাট কুলম সেন্টিমিটার। এত অবধি হয়ে গেছে কিনা বলবে। হয়ে গেছে, হেডিং দাও। যেটার জন্য এত কিছু পড়ছি, কী জন্য পড়ছি? এখন একটা ইলেকট্রিক ডাইপোলের বিভিন্ন পয়েন্টে আমরা ফিল্ড ইন্টেন্সিটি বার করব। বেশ, প্রথম হেডিং দাও নাম্বার 1, ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট এ পয়েন্ট অন দ্য অ্যাক্সিস অফ এ ডাইপোল। কি বললাম? ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট এ পয়েন্ট অন দ্য অ্যাক্সিস অফ এ ডাইপোল। ব্র্যাকেটে লেখো অ্যাক্সিয়াল পজিশন or end on position, axial position or end on position। ঠিক আছে, শুধু দেখবে কি করছি।
এটা হচ্ছে একটা ডাইপোল যাদের মধ্যে লেংথ বারবার করে বলছি দুটো দিকে ডিরেকশন লেংথ হচ্ছে ডিস্টেন্স হচ্ছে 2L। কেন 2L ধরছি এবার বোঝা যাবে। ধরলাম এটা হচ্ছে ওর মিড পয়েন্ট, ঠিক আছে? মিড পয়েন্টটার আমি নাম দিলাম ও। তাহলে এই প্রত্যেকটা লেংথ কত করে? এদিকটাও এল, এদিকটাও এল, এই ওটাও এল, আর ও বিটাও এল। মনে রাখো এটা এল এল। আর আরেকটা জিনিসও বলে রাখা ভালো, ডাইপোল মোমেন্ট কোন দিকে কাজ করেছে পরে বলছি, সবসময় মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে। খুব ভালো কথা। এবার অ্যাক্সিয়াল পয়েন্ট কাকে বলে বা অ্যাক্সিস কাকে বলছে? এই ডাইপোলটার মধ্যে দিয়ে এই যে ইমাজিনারি লাইনটা যাচ্ছে, এটাকেই তো আমরা অ্যাক্সিস বলছি। তো এই অ্যাক্সিস কত অবধি? ইনফিনিটি অবধি, লেফট সাইডে রাইট সাইডে দুদিকেই, এদিকেও আবার এদিকেও। তো আমি যে কোনো একটা দিকে ধরলাম এইখানেই কোনো একটা পয়েন্ট আছে পি। আগে আমি ছবিটা আঁকি তারপর তোমরা এঁকো। একটা পয়েন্ট আছে পি, যেই পি পয়েন্টে, এই পি আর এই পি কিন্তু গুলিয়ে ফেলো না, দিস ইজ ক্যাপিটাল পি, ইটস নাথিং বাট আ পজিশন পয়েন্ট অ্যান্ড দিস ইজ ডাইপোল মোমেন্ট। তো এই পি পয়েন্টে আই ওয়ান্ট টু ক্যালকুলেট দ্য ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড ডিউ টু দিস ডাইপোল। আনমিউট সৃজনী। কোনো পয়েন্টে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড বার করা মানে ওই পয়েন্টে কে আছে? একটা ইউনিট পজিটিভ চার্জ একটা আছে। ইউনিট পজিটিভ চার্জ আমাদের এখানে ধরে নিতে হবে। তো আমি ধরলাম এখানে একটা ইউনিট পজিটিভ চার্জ আছে। আচ্ছা, এই 12 ধরার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমরা, আশা করি তোমরা এখন আঁকা শুরু করনি, যাতে করে আমরা যদি ডাইপোলটাকে মাঝখান দিয়ে ভাবে ভাগ করা হয় তাহলে দুদিকেই যাতে লেংথটা 12 এল থাকে, তাই জন্য এভাবে আমরা করেছি, 12 করেছি। আর মিড পয়েন্টটা রাখার উদ্দেশ্য হচ্ছে whenever you are calculating the intensity of electric field at any point from there is a certain distance between the p point and dipole. তো সবসময় ডিস্টেন্সটা এই ও পয়েন্টের রেসপেক্ট, আই মিন দ্য মেজার দ্য ডিস্টেন্স ফ্রম দ্য মিড পয়েন্ট অনলি, মিড পয়েন্ট অফ দ্য ডাইপোল সব সময়ের জন্য। তো আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে মিড পয়েন্ট। তো এখান থেকে ডিস্টেন্সটা আমি ধরলাম, এখান থেকে ডিস্টেন্সটা আর আর ধরলাম আমি। কোনো বইতে আর থাকে, কোনো বইতে এল থাকে, যা খুশি ধরতে পারো, ঠিক আছে? দিস ডিস্টেন্স ইজ আর ফ্রম দ্য মিড পয়েন্ট অফ দ্য ডাইপোল। এবার ছবিটা আঁকো।
হয়েছে ছবিটা আঁকা। এবার যা জিজ্ঞেস করি সেটা শোনো। এ পয়েন্টে রেখেছি মাইনাস কিউ চার্জ, বি পয়েন্টে রেখেছি প্লাস কিউ চার্জ। দুটোরই ইন্ডিভিজুয়াল এফেক্ট গিয়ে ওই পি পয়েন্টে পড়ছে। যদিও একটা কথা এখানে মনে রাখাটা তোমাদের ক্ষেত্রে খুব দরকার, যে এ পয়েন্ট থেকে পি পয়েন্টে যা ডিস্টেন্স, এই এ পয়েন্ট থেকে পি পয়েন্টে যা ডিস্টেন্স, বি পয়েন্ট থেকে পি পয়েন্টের ডিস্টেন্স নিশ্চয়ই সেম নয়। বি পয়েন্টটা পি পয়েন্টের অনেক কাছে রয়েছে, এ পয়েন্টে একটু দূরে রয়েছে, এটা মনে রাখাটা খুব দরকার। সেকেন্ডলি, বি পয়েন্টে রয়েছে একটা প্লাস কিউ চার্জ। প্লাস কিউ চার্জটা এই প্লাস ওয়ান চার্জটাকে রিপেল করবে। আর এ পয়েন্টে রয়েছে একটা মাইনাস কিউ চার্জ, সেটা পি পয়েন্টে থাকা এই প্লাস ওয়ান চার্জটাকে অ্যাট্রাক্ট করবে। দুটো এফেক্ট কিন্তু আলাদা আলাদা, এটার জন্য রিপালশান হবে, এটার জন্য অ্যাট্রাকশান হবে। তাহলে আমি যদি দুটো ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ডকে আলাদা আলাদা নাম দিই, কী কী নাম দেবো? এইটার জন্য যে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড এখানে হবে সেটাকে আমি নাম দেবো ই এ। কেন? যেহেতু মাইনাস কিউ চার্জটা এ পয়েন্টে রয়েছে। আর এটার জন্য যে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ডটা পাবো সেটাকে আমি নাম দেবো ই বি, কারণ সেটা বি পয়েন্টে রয়েছে। সো ই এ হবে আর ই বি হবে। ইউ জাস্ট হ্যাভ টু টেল মি দ্য ডিরেকশন অফ ই এ অ্যান্ড ই বি। খুব সহজভাবে যদি দেখি, প্লাস ওয়ান চার্জটাকে এ পয়েন্টে থাকা এই মাইনাস কিউ চার্জটা নিজের দিকে টানবে। নিজের দিকে টানা মানে অ্যাট্রাকশন হবে, এরকম নিজের দিকে টানা মানে অ্যাট্রাকশন হবে এই দিকে, ই এ। আর বি পয়েন্টে থাকা এই প্লাস কিউ চার্জটা, বি পয়েন্টে থাকা এই প্লাস কিউ চার্জটা এটাকে রিপেল করবে, মানে রিপালশন, রিপালশন ইবি। তাহলে ই এ আর ইবি। ই এটা কী করছে? ই এটা হচ্ছে অ্যাট্রাকশন হচ্ছে, মাইনাস কিউ চার্জটা প্লাস ওয়ান চার্জটাকে টানছে, আর প্লাস কিউ চার্জটা এই প্লাস ওয়ান চার্জটাকে এদিকে ঠেলছে। সো ই এ আর ই বি, এই হচ্ছে দুটোর নাম দিলাম, দুটো ডিরেকশান দেওয়া হয়ে গেছে। তোমরা চাইলে এখানে ভেক্টর দিতেই পারো, বাট আই উইল সাজেস্ট বেকার ভেক্টর দেওয়ার কোনো দরকার নেই। আমরা নাম দিয়েই বলে দেবো যে কোন দিকে কাজ করছে। কী করে বলবো? মিথিরা যে কথা বলতে পারছে না কেন? কী হয়েছে? চ্যাটে কথা বলছে কেন? ই এ ইজ ইকুয়ালস টু, ই এ ইজ ইকুয়ালস টু, শোনো, ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা আমি কী বলেছিলাম? কোনো একটা চার্জ কিউ তার থেকে আর ডিস্টেন্সে, পি পয়েন্টে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড যদি আমরা বার করি, তাহলে সেই পয়েন্টে একটা প্লাস ওয়ান চার্জ ধরতে হয়। তো ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কী হয়? 1/4 এপসাইলন নট কিউ ইন্টু ওয়ানটা লিখতে হয় না, বাই আর স্কোয়ার, তাই তো? এটাই তো ফর্মুলাটা ছিল। এবার এই যে এপসাইলন নটটা এখানে আমি লিখছি, এপসাইলন নটটা হচ্ছে ফ্রি স্পেসের জন্য। বাট আমি তো এখানে কিছু মেনশন করে দিইনি যে ফ্রি স্পেস আছে নাকি এয়ার আছে। দেন ইউ শুড নট রাইট 1/4 এপসাইলন নট, তোমার লেখা উচিত 1/4 এপসাইলন ইন্টু কিউ বাই আর স্কোয়ার। আর আমরা জানি ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট ইজ ইকুয়ালস টু হচ্ছে এপসাইলন বাই এপসাইলন নট। তাহলে এপসাইলন ইজ ইকুয়ালস টু কী হবে? কে ইন্টু এপসাইলন নট। তাহলে এই এপসাইলনের জায়গায় আমরা বসিয়ে দিতে পারবো কি? 1/4 কে ইন্টু এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার। এই কাজটা আমরা আগেও করেছি। যে তোমরা এখানে এটাকে ফ্রি স্পেস ধরে কাজটা করতে পারো, বাট যেহেতু আমরা ধরে নিচ্ছি যে এটা যে কোনো মিডিয়াম হতে পারে, তাই আমরা এই ফর্মুলাটা ইউজ করছি, 1/4 কে ইন্টু এপসাইলন নট। যদি বুঝতে অসুবিধা হয় যে কেন কেটা মাল্টিপ্লাই করলাম, আমাকে জিজ্ঞেস করে নেবে। তো প্রথমত আমি ই এর জন্য বার করছি, ই এর ভ্যালুটা। মিথিরা তুমি চ্যাটেই না হয় অ্যান্সার দাও, বলতে হবে এটা। হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন এ পয়েন্ট অ্যান্ড পি পয়েন্ট? হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন এ অ্যান্ড পি পয়েন্টস? ডিস্টেন্সটা কী দিয়ে লিখবো? যেমন সহজ কথা যদি বলি যে ও থেকে পি পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে আর, সেরকমভাবে এ থেকে পি পয়েন্টের ডিস্টেন্স কী বলতে হবে। না পারলে বলে দেবে পারবো না। এল প্লাস আর, লাভলি। সৃজনী, এল প্লাস আর কী করে হলো? ও থেকে পি পয়েন্ট হচ্ছে আর, তাহলে আর এইটুকু এক্সট্রা রয়েছে, এই এক্সট্রাটুকু কত হবে? 12 এল, কারণ পুরোটা হচ্ছে 12, এইটুকু হচ্ছে এল। সো দিস এক্সট্রা পার্ট ইজ এল। তার মানে এ পয়েন্ট থেকে পি পয়েন্টের ডিস্টেন্স কত? এল প্লাস আর। তো ফর্মুলাটা কী হবে? ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা হচ্ছে 1/4 এপসাইলন নট না লিখে লিখছি আমরা এপসাইলন নট ইন্টু কে, যে কোনো মিডিয়ামের জন্য, হোয়ার কে ইজ দ্য ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ দ্যাট মিডিয়াম। চার্জ কত রয়েছে? কিউ। আচ্ছা, প্রথম দিন থেকে একটা কথা বলে আসছি, আমি এখন আবারও বলছি, ইলেকট্রিক ফিল্ডের চ্যাপ্টারে
যতবার তোমরা ইলেকট্রিক ফোর্স বার করবে, ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড বার করবে, নেভার এভার ইনক্লুড দিস সাইন ইন দ্য ফর্মুলা। মাইনাস প্লাস কখনো ইনক্লুড করবে না, অনলি দ্য ম্যাগনিটিউড। তো কিউ বাই ডিস্টেন্সের স্কোয়ার, ডিস্টেন্সটা কত, এল প্লাস আর, ডিস্টেন্সটা হচ্ছে এল প্লাস আর বা আর প্লাস এল হোয়াট এভার, তো আর প্লাস এল লিখলাম, আর প্লাস এল তার হোল স্কোয়ার, এতটা হচ্ছে আর, এখান থেকে এতটা হচ্ছে এল, আর প্লাস এল তার হোল স্কোয়ার। আর আমি যদি জিজ্ঞেস করি সৃজনী বলো ডিরেকশনটা কী লিখবো, অ্যালং হোয়াট, অ্যালং হোয়াট, পি থেকে কোন দিকে কাজ করছে, ই এটা এইদিকে না, তো অ্যালং, অ্যালং কী লিখবো, PA। পি এ বা পিবিও লিখতে পারো, যা খুশি, এই তো এদিকে। নেক্সট ইবি, ইবিটা কী কাজ করছে, 1/4 পাই এফ, 1/4 পাই এপসাইলন নট ইন্টু কে, চার্জ বাই ডিস্টেন্সের স্কোয়ার। সৃজনী বলো বি থেকে পি পয়েন্টের ডিস্টেন্স কত, R minus L। আর মাইনাস এল, কারণ ও পয়েন্ট থেকে হচ্ছে আর ডিস্টেন্সটা, কিন্তু আমাদের বলেছে এই বি পয়েন্ট থেকে বার করতে, তার মানে এই এতটা পোর্শন আমাদের লাগবে না, এটাকে আমাদের সাবট্র্যাক্ট করে দিতে হবে আর থেকে। এতটা কত, এতটা হচ্ছে এল, পুরোটা 2L, তাহলে এইটুকু এল হবে, তাহলে এটা হবে আর মাইনাস এল। মিথিরা বুঝতে পেরেছো, আর মাইনাস এল তার স্কোয়ার। এটা অ্যালং কোন দিকে কাজ করছে, এটা তো রিপেল করছে মানে এদিকে ঠেলছে, তাহলে এটাকে বিপি লিখে দিই, অ্যালং বিপি, অ্যালং বিপি, তাহলেই হবে, তাহলেই বোঝা যাবে এদিকে কাজ করছে এটা, তাহলে অ্যালং পিবি অ্যান্ড অ্যালং বিপি, দ্যাটস ইট। এবার আমার প্রশ্ন হলো পয়েন্ট, ওই যে পি পয়েন্টটা রয়েছে, এই পি পয়েন্টে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড ডিউ টু দিস মাইনাস কিউ চার্জ অ্যান্ড ডিউ টু দিস প্লাস কিউ চার্জ সেম ডিরেকশানে না অপোজিট ডিরেকশানে, স্যার এটা অপোজিট ডিরেকশানে রয়েছে। হোয়েন the intensity of electric fields due to two different charges are in the same direction, then add those two parameters. কিন্তু যদি ডিফারেন্ট বা অপোজিট ডিরেকশানে থাকে তাহলে অলওয়েজ সাবট্র্যাক্ট করতে হবে। দেয়ারফোর নেট ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড কত হবে, নেট ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড সাবট্র্যাক্ট করতে হবে নেট ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড। এবার আমার তোমাদের কাছে একটা প্রশ্ন আছে, কি করে বুঝবো ইএ মাইনাস ইবি হবে নাকি ইবি মাইনাস ইএ হবে। নেট ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ডকে আমি ই দিয়ে লিখলাম, এবার তোমরা আমাকে বলো ই এ মাইনাস ইবি নাকি ইবি মাইনাস ইএ, কোনটা ঠিক। B minus TA। মিথিরা তুমি এত করে চ্যাটে কেন লিখছিলে, যদি তুমি বলতে পারো। স্যার স্যার আমি বলবো পরে, একটু অসুবিধা হয়ে ওকে গেছে। ওকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ তাহলে কি হবে সৃজনী, ইবি মাইনাস ইএ না ইএ মাইনাস ইবি, AB মাইনাস ই, কারণটা বলে দাও। কারণ ওই বিটা সাথে পি পয়েন্টের ডিস্টেন্সটা কম, কম, তো ওটার এফেক্টটা বেশি। ভেরি গুড, এইভাবেও বলতে পারি, আচ্ছা খুব ভালো, এটা তুমি বললে পিকটোরিয়ালি এটা বলা যাচ্ছে যে বি পয়েন্টটা পি পয়েন্টের কাছে রয়েছে, তাই ওটার এফেক্টটা বেশি পড়ছে, তাই বেশি এফেক্ট মাইনাস কম এফেক্টটা করছি। কারণ আমাদের যদি ডিফারেন্স বার করতে বলা হয় দুটো নাম্বারের মধ্যে, সবসময় আমরা বেশি থেকে কমটা করি, যেমন ধরি বললাম 3 আর 5 এর মধ্যে ডিফারেন্স কত, তাহলে তোমরা 5 মাইনাস 3 করবে, 3 মাইনাস 5 নয়, তো তাই তোমরা ইবি মাইনাস ইএ করেছো। না ইফ আই আস্ক যে এই একই কথা তুমি আমাকে ম্যাথমেটিক্যালি বুঝিয়ে দাও যে কী করে ইবি মাইনাস ইএ হবে, সেটা বুঝলাম কী করে, সেটা বোঝার জন্য আমাদের তাকাতে হবে এই নিচটাতে, দুটো ডিনোমিনেটরের দিকে তাকাও। এইটা হচ্ছে আর প্লাস এল তার হোল স্কোয়ার, এটা হচ্ছে আর মাইনাস এল তার হোল স্কোয়ার। ডিনোমিনেটর যত ছোট হবে ফ্যাক্টর তত বড় হবে, এখানে আর মাইনাস এল এর স্কোয়ার রয়েছে, এখানে আর প্লাস এল এর স্কোয়ার রয়েছে, তার মানে এখানে ডিনোমিনেটরটা বড়, তাই ফ্র্যাকশন এই ফ্যাক্টরটা ছোট, এখানে ডিনোমিনেটরটা ছোট, তাই ফ্যাক্টরটা বড়, মনে রেখো। সেই জন্য ইবি মাইনাস ইএ, ইবি, হ্যাঁ স্যার, ডিনোমিনেটর বেশি বললেন। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, মানে এখানে ডিনোমিনেটরটা কম তাই এটা বেশি, এখানে ডিনোমিনেটর বেশি তাই এখানে ফ্যাক্টরটা কম। ইবি মাইনাস ইএ, তো ইবি ভ্যালু বসাও, ই এর ভ্যালু বসাও, তারপরে ফর্মুলা হয়ে যাক। সো ই ইজ ইকুয়ালস টু, ই ইজ ইকুয়ালস টু কাল পুরো রাত জাগা, আর পারছি না এভাবে।
আর মাইনাস এল তার হোল স্কোয়ার মাইনাস 1/4 পাই এপসাইলন ইন্টু কে কিউ বাই আর প্লাস এল তার স্কোয়ার ইজ ইকুয়ালস টু কমন যাবে হচ্ছে Q/4 পাই এপসাইলন নট ইন্টু কে ব্র্যাকেটে কী পড়ে থাকছে 1/r-l তার হোল স্কোয়ার মাইনাস 1/r+l তার হোল স্কোয়ার। তো এলসিএম হোক, এটা এলসিএম হোক, এলসিএম হলে কী হবে r-l তার হোল স্কোয়ার ইন্টু r+l তার হোল স্কোয়ার, উপরে কী হবে r+l হোল স্কোয়ার মাইনাস r-l হোল স্কোয়ার। আচ্ছা, এবার আমাকে বলতে পারবে ডিনোমিনেটারে যেটা এসছে ওটার মানে কি? এই যে r-l হোল স্কোয়ার রাফে করছি ইন্টু r+l হোল স্কোয়ারের মানেটা কি? আমরা এখানে লিখতে পারি এটাকে ইজ টু লিখতে পারি r-l ইন্টু r-l ইন্টু r+l ইন্টু r+l লিখতেই পারি। তো আচ্ছা, আরও সোজা করে করছি। এটাকে এইভাবে লিখতে পারতাম যে r-l ইন্টু r+l, যেহেতু দুটোটি হোল স্কোয়ার রয়েছে তো স্কোয়ারটাকে কমন নিয়ে নিলাম। ব্র্যাকেটের ভিতরে এটা কী পড়ে রইলো a-b ইন্টু a+b, মানে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার হয়ে যাবে, তার আবার হোল স্কোয়ার। তো ডিনোমিনেটরটা এরকম হয়ে যাচ্ছে Q/4 পাই এপসাইলন ইন্টু কে ইন্টু এখানে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার টু দি পাওয়ার হোল স্কোয়ার, আর এইটা যেটা রয়েছে r+l তার হোল স্কোয়ার মাইনাস r-l তার হোল স্কোয়ার। জানি না তোমাদের এটা করে দেখতে হবে কিনা, বাট দিস ফর্মুলা ইজ 4 ইন্টু r ইন্টু এল। করে দেখো, এটাই আসে 4rl। কীভাবে আসে? আর স্কোয়ার প্লাস 2rl প্লাস এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার মাইনাস 2rl, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস 2rl মাইনাস এল স্কোয়ার। তো আর স্কোয়ার কেটে গেল, এল স্কোয়ার কেটে গেল, 2rl প্লাস 2rl মানে 4rl বসিয়ে দিয়েছি এখানে 4rl। সো ই ইজ ইকুয়ালস টু কী আসছে আমাদের 1/4 এপসাইলন নট ইন্টু কে। কীভাবে লিখছি দেখো, লিখছি ভাবে 2 ইন্টু এই যে 4 ছিল না, 4টাকে 2 ইন্টু 2 করে ভাঙলাম, 2 ইন্টু কিউ ইন্টু 2l বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। এই 4rl যেটা ছিল এই কিউটাকেও নিয়ে নিলাম, এখানে কিউটাকেও নিয়ে নিলাম। ও একটা আর থাকবে আবার, বাপরে বাপ, আর থাকবে, আর থাকবে একটা আর। তো 2 ইন্টু কিউ ইন্টু 2l, কিউ ইন্টু 2lকে আমরা কি লিখতে পারি? কিউ ইন্টু 2lকে আমরা লিখতে পারি ডাইপোল মোমেন্ট। তো ইজ ইকুয়ালস টু কী আসছে? ইজ ইকুয়ালস টু আসছে হচ্ছে 1/4 এপসাইলন নট ইন্টু কে ইন্টু 2p, পি হচ্ছে ডাইপোল মোমেন্ট, 2p আর বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। ওকে, so this is the net intensity of electric field in the axial point of a dipole. এই 2 দিয়ে এই 4টাকে বেকার কাটতে যেও না, কারণ 1/4 এপসাইলন নট মানে যে 9 ইন্টু 10⁹ সেটা তোমরা জানো। ঠিক আছে, আর এই একই জিনিস, এটা তো এসআই সিস্টেমে, এই একই জিনিস যদি আমরা সিজিএসে কনভার্ট করি, এই একই জিনিস যদি আমরা সিজিএসে কনভার্ট করি, কী ডিফারেন্সটা হবে? ডিফারেন্সটা এটাই হবে, সিজিএসের সামনে এই সমস্ত আলতু ফালতু কনস্ট্যান্ট থাকে না। ইজ ইকুয়ালস টু হয়ে যাবে 2pr বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। সিজিএসে এইসব কনস্ট্যান্ট কিছু লাগে না। ঠিক আছে, এত অবধি হয়ে গেলে লিখবে স্পেশাল কেস। স্পেশাল কেস
তাড়াতাড়ি হাত চালাও। স্পেশাল কেস। স্পেশাল কেস। কি স্পেশাল কেস? যদি আমি ধরে নিই, আমি তো বলেছিলাম যে ইলেকট্রিক ডাইপোলের মধ্যে যে ডিস্টেন্সটা হয় একটা চার্জ আর একটা চার্জের মধ্যে, সেটা খুব স্মল। সো ইফ আই সে যে আর গ্রেটার দ্যান এল, গ্রেটার দ্যান এল, মানে পি পয়েন্টটা অনেক ডিস্টেন্সে রয়েছে, ডাইপোলটা অনেক ছোট, তার রেসপেক্টে পি পয়েন্টটা অনেক ডিস্টেন্সে রয়েছে। আর গ্রেটার দ্যান এল যদি হয়, দেন ইউ ক্যান্ট নেগলেক্ট দিস এল ইন দ্য ডিনোমিনেটার। এই এলটাকে তুমি নেগলেক্ট করতে পারো, তাহলে ইজ ইকুয়ালস টু কী চলে আসবে? 1/4 পাই এপসাইলন নট ইন্টু কে, উপরে 2 পি আর বাই নিচে আর স্কোয়ার তার হোল স্কোয়ার, কারণ এল স্কোয়ারটা এখন চলে গেছে। তার মানে এটা হয়ে যাচ্ছে 1/4 পাই এপসাইলন নট কে 2 পি আর বাই r⁴। আর কেটে গেলে আর কিউব পড়ে থাকছে। সো ইট ইজ 2p 1/কেলে নেট ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড ইন দ্য স্পেশাল কেস কি এলো? E is equals to 1/4 পাই এপসাইলন নট কে ইন্টু 2p/r³। 2p/r³। এবার এখানে একটা ব্যাপার আছে, যদি এইটাকে আমরা ভেক্টোরিয়ালি রিপ্রেজেন্ট করি তাহলে কী হবে? ই ভেক্টর ইজ ইকুয়ালস টু কী হয়ে যাবে? যদি রাইট সাইডে তাকিয়ে দেখো, একমাত্র ডাইপোল মোমেন্টই একটা এমন কোয়ান্টিটি যেটা ভেক্টর কোয়ান্টিটি আছে। হ্যাঁ, আরটাও ভেক্টর কোয়ান্টিটি বাট ডিনোমিনেটারে রয়েছে। তো 1/4 পাই এপসাইলন নট ইন্টু কে 2p, পি এর মাথায় ভেক্টর বাই r³। সো ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা, ভেক্টরটা কোন দিকে? টুয়ার্ডস দ্য ডাইপোল মোমেন্ট। তার কারণ হচ্ছে এই যে ডাইপোলটা ছিল এদিকে -q, এদিকে +q, এখানে ছিল পি পয়েন্টটা, ডাইপোল মোমেন্টটাও এই ডিরেকশানে, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, ই এটা এদিকে, ই বিটা এদিকে। তোমরাই বললে যে ই বিটার ভ্যালু বেশি, তাই নেট ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ডটা এদিকে হচ্ছে। তো এটাও এদিকে, এটাও এদিকে, তাই বলতে পারছি ডাইপোল মোমেন্টের ডিরেকশনটা ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে ইকুয়াল, বা ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা ডাইপোল মোমেন্টের সঙ্গে ইকুয়াল করে নাও। তোমাদের না আজকালের মধ্যে একটা ছোট্ট আধ ঘন্টা ক্লাস দেবো ফিজিক্সের উপরে, রাতের দিকে কোনো একটা সময়, কন্টিনিউয়েশন এটার। বলছি স্পেশাল কেসে আর গ্রেটার দ্যান এল, এইটা বুঝতে পারলাম না। এই রে, এত অব্দি মুছে দেবো? ধরো এই দুটো চার্জের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 2 সেন্টিমিটার, আর এই ডিস্টেন্সটা, এই মিড পয়েন্ট থেকে এই পি পয়েন্টের ডিস্টেন্সটা হচ্ছে 150 সেন্টিমিটার। এইটা হচ্ছে তোমার 2l, আর এটা হচ্ছে আর। আর এর রেসপেক্টে এই 2lটা কত ছোট দেখো, 2lই ছোট, তাহলে এল তো আরও ছোট হবে, সেটাই বলেছি। এবার বুঝেছো? হ্যাঁ। করা হয়ে গেলে লিভ করে দেবে, যদি কারো কিছু জিজ্ঞেস করার থাকে জিজ্ঞেস করবে।